ওকে, দেখেন মিডওয়াইফারি আমরা একটু র্যান্ডমলি গিয়ে ব্যাকে আর কি পড়ে ফেলছি। মিডওয়াইফারি মানে 2, 3 দুইটা নেওয়া হয়েছে আপনাদের সাথে। খুব সম্ভবত আমি নিছিলাম। আজকে মিডওয়াইফারি পার্ট 1টা নিব। এই টপিকের মধ্যে হচ্ছে প্রেগনেন্সি সম্পর্কে একদম কিছু ব্রিফ আইডিয়া থাকবে, অ্যান্টিনেটাল কেয়ার, হাইপারেমেসিস গ্রেভিটাম, অ্যানিমিয়া, প্রেগনেন্সিতে কি অবস্থা হয়, মানে প্রেগনেন্সির কিছু কেস করবো, যেমন অ্যানিমিয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন। প্রেগনেন্সিতে এই 3টা কেস হলে কি হয়, কিভাবে ম্যানেজ করব, কি কি কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে, আমরা এগুলো দেখবো। শুরুতেই প্রেগনেন্সি। প্রেগনেন্সি সবসময় একটাই ওয়ার্ড মনে রাখবেন, আপনাদের তো পরীক্ষা ডেটও দিয়ে দিছে, এখন একদম শুধু ইম্পর্টেন্ট কথা মনে রাখতে হবে। এটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, নট প্যাথোলজিক্যাল। এমসিকিউ যদি আসে যে প্রেগনেন্সি কি, এক কথা হচ্ছে ফিজিওলজিক্যাল, যেখানেই পাবেন ঠিক মেরে দেবেন। ফিজিওলজিক্যাল কন্ডিশন। আর একটা হচ্ছে কি, ফ্রম ফার্টিলাইজেশন টু বার্থ। যদি আসে যে নিচের কোনটা আর কি প্রেগনেন্সি স্টেপ, তাহলে যে মুহূর্ত থেকে ফার্টিলাইজেশন হলো, স্পার্ম ওভাম এক হয়ে ফার্টিলাইজ হইলো, ওই মুহূর্ত থেকে বাচ্চা ডেলিভারি পর্যন্ত পুরোটাকে কিন্তু আমরা প্রেগনেন্সি বলবো। এখান থেকে এই দুইটা টার্মে মনে রাখবেন, একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন, আর ফার্টিলাইজেশন থেকে শুরু করে জন্ম পর্যন্ত পুরোটাকে আমরা প্রেগনেন্সি বলবো। প্রেগনেন্সির জন্য অনেক হরমোন আছে, আমরা একদম ইম্পর্টেন্ট 6-7টা হরমোনের নাম করব। একটা হচ্ছে কি হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এসিজি যেটা বলি, দেন প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, আপনার এটার নাম পড়ছেন কিনা একটু পড়বেন, রিল্যাক্সিন, প্রোলাকটিন এন্ড অক্সিটোসিন। এই কয়টা হরমোনের নাম মুখস্থ করবেন। নর্মালি এসিজি, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন তো আমরা সবাই জানি। এখন অপশনে যদি আসে আপনার এসপিএল বা হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এটাতে যেন আবার মিস্টেক করিয়েন না, বা রিলাক্সিন, এই নামগুলো একটু বারবার দেখে নেবেন, ঠিক আছে? তারপর সাইন অফ প্রেগনেন্সি, একজন মানুষ কনসেপ্ট করছে, এটার তো কিছু সাইন থাকবে। সাইন গুলো কি, প্রিজাম্পটিভ সাইন, মানে আপনাকে মা হিস্ট্রি দিবে, মা বলবে এসে যে প্রেগনেন্সি মানে তার পিরিয়ড হচ্ছে না, একটা নির্দিষ্ট সাইকেলে পিরিয়ড হয় না, এখন পিরিয়ড হচ্ছে না, অ্যামেনুরিয়া হিস্ট্রি দিবে, সাথে কি নশিয়া ভমিটিং এর হিস্ট্রি থাকবে, মানে ক্লান্তি বোধ হবে, and বারবার ইউরিন পাস করে। ব্রেস্টে কিছু চেঞ্জ আসবে। ব্রেস্ট চেঞ্জ কিন্তু আমরা পড়েছি আপনাদের সঙ্গে, যে ব্রেস্ট বড় হয়ে যাবে, তারপর ডিসচার্জ আসা শুরু করবে, অ্যারোলার গঠনটা ভালো হবে। আর কুইকেনিং, এটা বলবে যে যদি অনেক মা কি, এগুলো আমি যেটা ফার্স্টে যে কথা বললাম, অ্যামেনোরিয়া, নশিয়া ভমিটিং, এগুলো একদম ফার্স্ট ট্রাইমেস্টারে। এখন কোনো মা অনেক সময় দেখা গেল যে পিসিওএস আছে বা কোনো হরমোনাল প্রবলেম আছে, এই জন্য পিরিয়ড এতটা ইরেগুলার হয় যে 3-4 মাস পর পর অনেক সময় পিরিয়ড হয়। তো এখন কোনো মা যদি টাইমলি কনসিভ করে, কারণ 3-4 মাস তো অনেক দেরি হয়ে যায়, 3-4 মাস পরে দেখা গেল যে এমন হয় যে মা টের পায় যখন বাচ্চা পেটে যখন লাথি দিচ্ছে, মুভ করতেছে, তখন তখনও সে মনে করে না যে কনসিভ করছে। পেশেন্ট গিয়ে হিস্ট্রি দেয় যে পেটের মধ্যে মনে হয় কিছু একটা নড়াচড়া করতেছে, লাইক কিছু একটা মুভ করে, এরকম ফিল করে। এটা যদি আপনার প্রাইমারি মা হয় সেক্ষেত্রে কিন্তু এরকম বলবে। আর যদি মাল্টি হয় তাহলে তো মায়ের আগে একবার কনসিভ করার হিস্ট্রি আছে, তো সে কিন্তু এটা বুঝতে পারবে যে হয়তো বা সে কনসিভ করছে। কিন্তু প্রাইমারি মা হলে পরে এটা বুঝতে পারে না, সেক্ষেত্রে এসে বলে যে আমার পিরিয়ড অলওয়েজ ইরেগুলার হয়, এবারও ইরেগুলার হয়েছে, 3-4 মাস হয়েছে পিরিয়ড হয়নি, কিন্তু এই যে আমার এই চেঞ্জ গুলো আসছে। অন্যান্য সময় পিরিয়ড যখন অফ থাকে বা অনেকদিন পিরিয়ড হয় না, তখন কিন্তু নশা ভমিটিং এর যে ক্লান্তি, ব্রেস্ট চেঞ্জ এন্ড কুইকেনিং, এই সাইন গুলো থাকে না। কিন্তু এটা আমরা এই হিস্ট্রি যখন আমরা প্রাইমারিলি পাবো মায়ের কাছ থেকে, আমরা ধরে নিব যে মা কনসিভ করছেন বা ওই মহিলা কনসিভ করছেন। তারপরে আমরা আরো কিছু সাইন দিব, যেমন গডেল সাইন, সার্ভিক্সটা সফট হবে। এটা আসলে মা আপনাকে হিস্ট্রি দিবে। এন্ড চ্যাডউইক সাইন, আপনারা একটু নামগুলো শুধু ভালো করে দেখবেন যে গুডউইল সাইন মানে কি, চ্যাডউইক, হ্যাগার সাইন, এগুলা কোথায় থাকে, কনসিভ মা যখন কনসিভ করে, সেগুলো হচ্ছে প্রবাবল সাইন। তো সার্ভিক্স তো অবশ্যই সফট হতে হবে, সার্ভিক্স সফট না হলে কি হবে, অ্যাবর্শন হয়ে যাবে। তারপরে ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন, যে মাঝে মাঝে একটা ইলরেগুলার এবং খুব হালকা এক ধরনের কন্ট্রাকশন ফিল করে, ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন বলে। তারপরে পজিটিভ প্রেগনেন্সি টেস্ট, মা যদি এসিজি টেস্ট করে তাহলে কি হবে, পজিটিভ আসবে, যেটা খুবই কমন, তাই না, আমাদের দেশে যে স্ট্রিপ দিয়ে যে টেস্টটা করে।
তারপর স্কিনে কিছু চেঞ্জ আসবে অনেক সময়। মায়েদের হচ্ছে কোলাজমা, তারপর লিনিয়া নাইগ্রা, এই যে অ্যাবডোমিনে বরাবর একটা কালো দাগ, দাগের মতো হয়, ফেসে মেস্তা হয়, তারপরে যে স্কিন ফেটে যাওয়ার মতো হয় না, এরকম আর কি দাগ দেখা যায়। আর পজিটিভ প্রেগনেন্সি টেস্ট, এখানে আমরা বলছি যে প্রেগনেন্সি টেস্ট করলে এইসিজি আপনি এলিভেটেড পাবেন কখন, যদি ব্লাডে টেস্ট করেন, আই এম সরি, ইউরিন দিয়ে যখন এইসিজি টেস্ট করবে তখন কি হবে, এলিভেটেড পাবে। আর এমনিতে স্টিপ টেস্ট করলে প্রেগনেন্সিতে দুইটা দাগ আসবে, মানে পজিটিভ সাইন আসবে। এটা হচ্ছে গেল প্রবাবল সাইন, মানে সম্ভাব্য। ফার্স্টে একটা আমরা পাইলাম যে ধারণা, প্রিজামটিভ মা এটা হচ্ছে আপনাকে হিস্ট্রি দিচ্ছে, দেন সম্ভাব্য কিছু আপনি সাইন পাইলেন। এবার আমাদের আসলে কনফার্মেশন সাইন লাগবে, এগুলো তো গেল মুদ্রা কথা। অ্যাজ এ নার্স আমাদের কি ফিটাল মুভমেন্টটা ডিটেক্ট করতে হবে। মা বলতেছে যে বাচ্চার মতো কিছু মুভ করতেছে, না আমরা তো মেনে নিব না, নিজে আমরা অস্কাল করে দেখবো। তারপর হার্ট সাউন্ড পাওয়া যায়, যদি ডপলার টেস্ট করা হয় 10 থেকে 12 সপ্তাহে বাচ্চার হার্টবিট পাওয়া যাবে। আর সবচেয়ে বেস্ট হলো কি আলট্রা, আলট্রা করে দেখবো যে কনসিভ করছে কিনা। এখন এটা আলট্রা করাটা কেন বেস্ট আমি বলতেছি, যে মোলার প্রেগনেন্সি যদি হয়, একটোপিক প্রেগনেন্সি হয়, সিমটম কিন্তু সব সেমই থাকবে, কারণ তার শরীরে তো হরমোনাল চেঞ্জ শুরু হয়েছে, কিন্তু আসলে মা তো কনসিভ করেনি। মোলার প্রেগনেন্সি তো ফলস প্রেগনেন্সি, এন্ড এইখানে সেম সিমটম থাকে, এন্ড একটোপিকেও সেম থাকে। তো আপনাকে কনফার্ম হওয়ার জন্য কি আলট্রা করাইতে হবে। আমরা যেটা করি আলট্রা, প্রেগনেন্সিতে আলট্রা টেস্ট করে কনফার্ম হয়, এই হলো গিয়ে আপনার পজিটিভ সাইন। তাহলে এখানকার হরমোনের নামগুলো একটু ভালো করে দেখবেন। প্রিজামটিভ সাইন যেগুলো অ্যাজ অলওয়েজ আর কি, খুব কমন কথা, যে একজন মা যদি কনসিভ করে তাহলে কি কি হবে, পিরিয়ড হবে না, বমি টমি, খাবার রুচি থাকে না, ব্রেস্ট চেঞ্জ আসবে, বাচ্চার মুভমেন্ট ফিল করবে। এরপর প্রবেবল সাইনের এই নামগুলো একটু দেখে নেবেন, আপনাদের এমসিকিউ এভাবে আসতে পারে যে গুডউইল সাইন কি, বা প্রেগনেন্সিতে কোন সাইনটা দেখা যায়, তখন অনেক সাইন থাকবে এরকম, কিন্তু আরো কিছু অদ্ভুত নামের সাইন দিবে, তার মাঝে এগুলো দিবে। আর আমরা কনফার্ম হবো কিভাবে, ফিটাল মুভমেন্ট আমাদের পাইতে হবে। প্রথমে হচ্ছে ফিটাল মুভমেন্ট, তারপরে বাচ্চার ফিটাল হার্ট সাউন্ড, এটা আমরা পাবো, আর একটা আলট্রা করে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি এমব্রায়ো দেখা যাচ্ছে। এবার প্রেগনেন্সিতে কিছু ভ্যাকসিন নেওয়া হয়, নেওয়া যায় কোনটা, এটা আপনাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু এটা আসে যে কোনটা নেওয়া যাবে, কোনটা নেওয়া যেতে পারে, আর কোনগুলা একদমই নেওয়া যাবে না। এরকম হচ্ছে আপনার রিকমেন্ডেড যেগুলো দিতে বলা হয়, যে টিটেনাস, ডিপথেরিয়া, তারপর ইনঅ্যাক্টিভেটেড যেসব ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে, এন্ড আরএইচ ও ইমিউনোগ্লোবুলিন। আমরা আগের ক্লাসে কিন্তু যে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি পড়ছিলাম, যে নেগেটিভ মা যদি হয় এন্ড বেবি যদি পজিটিভ হয়, তাহলে জন্মের 72 ঘন্টার মধ্যে এই ভ্যাকসিনটা দিতে হয়। এছাড়া টিটেনাস, ডিপথেরিয়া আর ইনঅ্যাক্টিভেটেড ইনফ্লুয়েঞ্জা দিতে হবে কেন, অ্যাক্টিভেটেড কোনো ভ্যাকসিন মাকে দেওয়া যাবে না, তাহলে মার প্লাসেন্টা ক্রস করে বেবিতে গিয়ে এফেক্ট করবে। আচ্ছা, এটা হচ্ছে দিতেই হবে, এগুলো রিকমেন্ড করা হয়। ইন্ডিকেটেড হাই রিস্ক মাদার যারা, তাদেরকে দিতে হবে কাদের, হেপাটাইটিস বি, হেপাটাইটিস এ, নিউমোকক্কাস, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, মায়ের হিস্ট্রি আছে অলরেডি, ভেরিসেলা জোস্টারের তাকে এফেক্ট করছিল ভেরিসেলার, তারপর হেপাটাইটিস এর পেশেন্ট ছিল উনি, বা কখনো নিউমোকক্কাসের এফেক্টেড হয়েছিল, এই ধরনের মা যাদের ইমিউনিটি কম থাকে এবং হিস্ট্রি আছে যে মার এই সমস্যাটা ছিল, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিন গুলো দিতে হয়। এগুলো কিন্তু সবার ক্ষেত্রে না, এগুলো হচ্ছে হাই রিস্ক যারা পেশেন্ট। আর দেওয়া যাবে না কোনগুলা, এগুলা একদম ঠুটস্থ করে নিবেন, এমএমআর আর লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, এটা দেওয়া যাবে না। তবে এটা আবার যদি মার দেওয়া না থাকে তাহলে কি করতে হবে, ডেলিভারির পরপরই, আমি যেটা বলি পোস্টপার্টামে, পোস্টপার্টাম কখন থেকে শুরু হয়, মায়ের বাচ্চা জন্মদানের পর থেকে, তাহলে বাচ্চা ডেলিভারি পর পর থেকে দিতে পারবে যে কোনো সময় এমএমআর বা লাইভ অ্যাটেনুয়েটেড ইনফ্লুয়েঞ্জা। এইটা যতটুকু বললাম বুঝেন নাই কেউ কি, রিপিট করতে হবে কোনোটা? কেউ একটু রেসপন্স করেন, যদি রিপিট না করতে হয় আমি তাহলে নেক্সট। বুঝতে পারছি ম্যাম। আই এম সরি। বুঝতে পেরেছি ম্যাম। ওকে রিন, ঠিক আছে। তারপরে যাই অ্যান্টিনেটাল কেয়ার। আমার মনে হয় না এখানে এটা বুঝাইতে হবে কাউকে, লাইভ ক্লাস যদি হইতো আর কি ফিজিক্যালি, তাহলে আমি আপনাদের থেকে বুঝে নিতাম।
আচ্ছা, অ্যান্টিনেটাল কেয়ারে আমরা ডাব্লিউএইচও যে ডেফিনেশনটা দিয়েছি যে সিস্টেমেটিক একটা সুপারভিশন, এখানে মাকে এক্সামিন করা হয় প্লাস কি কিছু অ্যাডভাইস দেওয়া হয়, দুইটাই। আপনাদের এমসিকিউ এর জন্য যদি এমন আসে যে মাল্টিপল আসছে যে এএনসির মধ্যে ইনক্লুডেড অ্যাডভাইস, হ্যাঁ, তো আপনি শুধু অ্যাডভাইস দেখে টিক মার্ক দিবেন না, কারণ কি আমরা তো চেক আপও করি মাকে। অ্যান্টিনেটাল কেয়ার দ্যাট মিনস চেক আপ এন্ড কিছু অ্যাডভাইস দেওয়া হয়, সাজেশন দেওয়া হয়, কেয়ার প্ল্যান তৈরি করা হয়, এইটাই কথা। ওমেন ডিউরিং প্রেগনেন্সি, অ্যান্টিনেটাল কেয়ারকে আরেকটা কি বলা যেতে পারে, প্রিনেটাল কেয়ার। এখান থেকে দুইটাই টার্ম আমরা মনে রাখবো যে এএনসি এর আরেকটা নাম হচ্ছে প্রিনেটাল, আর এএনসি তে দুইটা জিনিস করা হয়, এক্সামিন করা হয় প্লাস অ্যাডভাইস দেওয়া হয়। আচ্ছা, এএনসি তে যদি মাকে আপনি প্রপারলি, মা যদি ফলো আপে আসে প্রথম থেকে, তাহলে এমন কিছু কেস আছে যেগুলো এএনসি চেক আপে এসে ধরা পড়বে, আগে ছিল না কিংবা মাও জানতো না, সেটা ধরা পড়বে প্লাস ওটা ম্যানেজ করা যায় এবং প্রিভেন্ট করা যায়। যেমন কি অ্যানিমিয়া, এএনসি ফার্স্ট চেকআপে এসে হিমোগ্লোবিন দেওয়া হয়, সিবিসি দেওয়া হয়, তো তখন দেখা গেলো মার যদি হিমোগ্লোবিন কম থাকে বা অ্যানিমিক হয়, শুরুতে এটা ডায়াগনোসিস হচ্ছে, প্রপার মেডিসিন দিলে প্রিভেন্ট করা যাচ্ছে। একইভাবে আরএস ইনকম্পেটিবিলিটি একটা, তারপরে যদি নেগেটিভ মা থাকে তাহলে কি আমরা একটা প্রপার কেয়ার প্ল্যান ম্যানেজ করবো, তাই না, যে মা নেগেটিভ আছে সেক্ষেত্রে কি করতে হবে, যে মাকে আরএসডি ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন রেডি রাখতে হবে, কারণ আমরা আরএসি ইনকম্পাটিবিলিটি তো পড়েছি ডিটেলস। তারপর আইইউজিআর, ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, বাচ্চার গ্রোথ যদি প্রপার না হয় সেটাও কিন্তু ম্যানেজেবল, প্রিভেন্টও করা যাবে। যে মাকে ঠিক মতো খাইতে বলতে হবে, মার ডায়েট প্ল্যানটা দেখতে হবে, কি ধরনের খাবার খাচ্ছে বা কি কারণে বাচ্চার ঠিক মতো গ্রোথের ডেভেলপমেন্ট হচ্ছে না, এটা কিন্তু আপনি রেগুলার যদি অ্যান্টিনেটাল চেকআপে মা আসে তাহলে এটা কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে, আবার ম্যানেজ করা যায়। একইভাবে আইইউডি, বাচ্চা পেটের মধ্যে যদি মারা যায় ইন্ট্রা ডেথ, সেটাও কিন্তু আপনি এনসি চেকআপে ধরা পড়বেন, মা হয়তো ওইভাবে খেয়াল করতেছে না, খুব একটা মুভমেন্ট বুঝতেছে না, তো চেকআপে এসে যখন আলট্রা করতেছে তখন কিন্তু আপনি দেখতেছেন, বা ফিটাল হার্ট সাউন্ড শুনলে তো বোঝা যাবে যে বাচ্চা বেঁচে আছে কি মারা গেছে, এই জিনিসটা ডায়াগনোসিস করা যায়। আর একটা প্রি এক্লাম্পসিয়া যদি হয়, আমরা এগুলো পড়বো, প্রি এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়া, জিডিএম, তিনটা কেসই আর কি, একটা দুইটা হাইপারটেনসিভ আর একটা ডায়াবেটিক কেস। এই ধরনের মায়ের যদি ডায়াবেটিস থাকে এটাও কিন্তু অ্যান্টিনেটাল চেকআপে ধরা যায়, কারণ শুরু থেকেই আমরা কন্টিনিউয়াসলি আরবিএস চেক করা হয়, তারপরে প্রেশার দেখা হয়, হাইট ওয়েট এগুলো দেখি আমরা, তাই না। তো যদি আপনি রেগুলার প্রেশার দেখেন তাহলে এই মা নর্মাল থেকে এক্লাম্পসিয়ার দিকে যাচ্ছে কিনা, হাইপারটেনসিভ মা হচ্ছে কিনা, কিংবা মা অলরেডি হাইপারটেনসিভ ছিল, এখন কি অবস্থা। আমি কিন্তু এখানে একটু দেখাই, আমি বলছি যে ডায়াগনোস্ট করা যাচ্ছে, আইডেন্টিফাই করা যায়, সাথে প্রিভেন্ট করা যায়, যেমন অ্যানিমিয়া, আইইউজিআর, আবার ম্যানেজ করা যায়, যেমন আইইউডি, প্রি এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়ার তো আর প্রিভেনশন সম্ভব না, আপনি কি করতে পারেন, মডিফাই করে ম্যানেজ করতে পারেন, যে আপনি প্রেশার না বাড়ানোর জন্য মাকে কি কি করানো যেতে পারে, কিংবা মার জন্য কোন ধরনের কেয়ার প্ল্যান রেডি করে রাখা যায়। এই হইলো গিয়ে এটা আপনাদের, আমি জানি না আসবে কিনা, আমি যে ডিসি দত্তের বইয়ে পেয়েছিলাম, তো ভাবছিলাম যে আপনাদের অ্যাড করে দিই আর কি, আপনাদের হয়তো বা কাজে লাগবে। তাহলে এই কেসগুলো আমরা এনসি চেকআপে মানে খুব সহজে ডায়াগনোসিস করতে পারি, ম্যানেজমেন্ট করতে পারি। এনসি এর ভিজিট কয়টা আপনারা একটু বলেন দেখি, আমি কি এখানে ভুল লিখছি নাকি, কেউ বলতে পারেন এনসি এর অ্যাকচুয়াল ভিজিট কয়টা আর বাংলাদেশে কয়টা? অ্যাকচুয়াল ভিজিট ম্যাম 8টা, কিন্তু হু অনুযায়ী 4টা। কেন? আমরা তো জেনুয়াল ন্যাচারালি যেগুলো করি 4টা ভিজিটই করা হয় বাংলাদেশে আর কি, হু যেটা রিকমেন্ডেড। হুম, ও 8টাই রেকমেন্ড করে, কিন্তু বাংলাদেশে 4টা আচ্ছা, করা হয়। ডাব্লিউএইচও বলছে যে ম্যাক্সিমাম হচ্ছে, ম্যাক্সিমাম বলতে ডাব্লিউএইচও এর কথা হচ্ছে 8টা ভিজিট করবেন, এটা হচ্ছে বেস্ট। তাহলে মাকে শুরু থেকে ফলো আপে রাখা যায়, এটা 12 সপ্তাহ থেকে বা 12 সপ্তাহের আগে থেকে শুরু হয়, 40 সপ্তাহ পর্যন্ত চলে। কিন্তু ডেভেলপিং কান্ট্রিজ যেগুলো আছে বাংলাদেশের মতো এশিয়া মহাদেশের যেসব দেশ আর কি একটু উন্নত, এগুলাতে বলা হয় যে অ্যাটলিস্ট 4টা ভিজিট করতে হবে। কেন করতে হবে, 4টা ভিজিটে তো বাংলাদেশে করতে চায় না, আপনি যদি 8টা ভিজিট রাখেন তাহলে তো আরো আসবে না। দেখা গেল অনেক মা আছে যে ফার্স্ট ভিজিটে আসছে 36 বা 37 সপ্তাহে, লাস্ট আওয়ারে আসে যে কি অবস্থা, নর্মালি ডেলিভারি করাতে পারবে কিনা। এমন হয় যে দেখা গেল যে বাচ্চার মেজর কোনো ডিফেক্ট আছে, কনজেনিটাল অ্যানোমালি আছে, কিন্তু এটা আগে ধরা পড়ে না। এই যে কিছু অসচেতন মা থাকে, কিংবা ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে, অনেক আর কি ইস্যু আছে,
এই জন্য ডাব্লিউএইচও যদি আপনাদের পরীক্ষা যদি আসে ডাব্লিউএইচও ভিজিট কয়টা, 8টা থাকলে অবশ্যই অবশ্যই 8টা দিবেন। আর যদি অপশনে উল্লেখ করে যে ডেভেলপিং কান্ট্রিতে কয়টি অথবা বাংলাদেশে, তখন আপনি দিবেন 4টি। কিন্তু বাংলাদেশে কিন্তু যেগুলো প্রাইভেট হসপিটাল এগুলোতে কিন্তু 8টা ভিজিট দেওয়া হয় যদি আপনি কন্টিনিউ করতে চান। তাহলে আমাদের প্রোটোকল হচ্ছে 8টা ভিজিট। সো আপনাদের ম্যাম এখানে হ্যাঁ, ম্যাম এখানে দুটা কথা মাস্ট বি থাকবে, যেমন হচ্ছে যখন 8 ভিজিট তখন সেখানে লেখা থাকবে ম্যাক্সিমাম 8, আর যখন 4 তখন সেখানে লেখা থাকবে অ্যাট লিস্ট মিনিমাম। 4। এই ইয়েস, দুটো কথা দেখে আসলে দাগাইতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক বলছেন যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মিনিমাম থাকলে তো খুবই ভালো, আপনারা ইজিলি বুঝতে পারবেন। কিন্তু এরকম আসলে বেস্ট চয়েস আসছে যে ডাব্লিউএস এর ভিজিট কয়টি, মিনিমাম ম্যাক্সিমাম কিছু নাই। তাহলে 8, 4 এরকম থাকলে অবশ্যই 8 দিবেন। আশা করি ভুল হবে না। 8 দিলে ভুল হওয়ার চান্স নাই, 4 দিলে কিন্তু রিস্ক থেকে যায়। আর অপশন যদি উল্লেখ করে দেয় যে ম্যাক্সিমাম 8টি, মিনিমাম 4টি, সেক্ষেত্রে যদি মাল্টিপল হয় তাহলে কিন্তু দুটো অ্যান্সার হবে। আপনাদের তো মাল্টিপল চয়েস থাকবে না? না, ব্রিলিতে তো মাল্টিপল, হ্যাঁ মাল্টিপলও থাকে। কিন্তু বেস থাকলে পরে আপনার 8টি যদি থাকে তাহলে 8টি দিবেন। আর যদি এরকম থাকে যে ম্যাক্সিমাম 8টি, মিনিমাম 4টি, তাহলে দুটোই ট্রু হবে। তাহলে এগুলো একটু ভালো করে পড়ে নেবেন যে 8 সপ্তাহের ভিজিট, 8 সপ্তাহের ভিজিট অবশ্যই এমসিকিউ আসে না নর্মালি, তারপরে দেখে রাখবেন আর কি। আর যদি 4 সপ্তাহের ভিজিট গুলো তাহলে 16 সপ্তাহে 24 থেকে 28, 32, 36 এগুলো একদম মুখস্থ করতে হবে এগুলো আসলে। ফার্স্ট ভিজিটে কি কি করা হয়, অ্যানিমিয়া সিফিলিস দেখা হয়, মেডিকেল অবস্টেট্রিক হিস্ট্রি নেওয়া হয়, তারপরে বাচ্চার বার্থ প্ল্যান কেমন হবে, কিছু হেলথ এডুকেশন দেওয়া হয়, যেগুলো আমরা এএনসি এর অ্যাডভাইসে দেখবো। আবার সেকেন্ড ভিজিট যেটা, এখানে সিফিলিসের সিমফাইসিস ফান্ডাল হাইট দেখা হয়, মায়ের যে মাল্টিপল প্রেগনেন্সি হলো কিনা, টুইন বেবি বা 3টা বেবি আছে কিনা, তারপর ফান্ডাল হাইট জেস্টেশন অনুযায়ী ঠিক মতো বাড়তেছে কিনা। থার্ড ভিজিটেও সেম, যে আবার দেখা হয় কেন বারবার সিমফাইসিস ফান্ডাল হাইট দেখা হয়, আপনার বাচ্চার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা। আলট্রা করলে তো বাচ্চার ওয়েট পাওয়া যায়, কিন্তু আলট্রাতে না গিয়ে যদি আমরা ম্যানুয়ালি দেখতে চাই, যেভাবে আর কি আমাদের মিডওয়াইফরা দেখেন কিংবা এএনসি চেকআপে যেসব নার্সরা থাকেন, তো এখানে সিমফাইসিস ফান্ডাল হাইট দেখার মাধ্যমে ইজিলি বোঝা যায় যে যত সপ্তাহের প্রেগনেন্সি সেই অনুযায়ী ফান্ডাল হাইটটা ঠিক মতো বাড়ছে কিনা। যদি বাড়ে, খুব বেশি বাড়লে কি হতে পারে, পলিহাইড্রোমিয়াস, আবার খুব কম হলে অলিগোহাইড্রোমিয়াস, খুব বাড়লে পরে বুঝতে হবে বাচ্চার ম্যাক্রোসেমিয়া ডেভেলপ করতেছে বা অনেক বেশি গ্রোথ হচ্ছে, বাচ্চার ডেভেলপমেন্ট হচ্ছে। আবার কম হলে বুঝতে হবে লো বার্থ ওয়েট হচ্ছে। এটা আবার আরেকটা হতে পারে যে ফান্ডাল হাইট অনেক বেশি বেড়ে গেলে মাল্টিপল প্রেগনেন্সি হতে পারে। থার্ড ভিজিটেও সেম দেখি। থার্ড ভিজিটের দিকে এসে আপনার লাস্ট ট্রাইমিস্টার থেকে কিন্তু হাইপারটেনসিভ ডিজিজ, যেটা এক্লামশিয়া বলি আমরা, প্রি এক্লামশিয়া, এগুলো বাড়ার চান্স বেড়ে যায়। সো থার্ড ভিজিটে এসে ব্লাড প্রেশারটা খুব ভালো করে দেখতে হয়, প্রোটিন ইউরিয়া চেক করতে হয়, মারিডিমা আছে কিনা, হেডেক, ব্লার ভিশন, এই হিস্ট্রি গুলো বারবার নেওয়া হয়। এবং থার্ড ভিজিটে কিন্তু আপনাকে একটা বার্থ প্ল্যান করে ফেলতে হবে, কারণ 32 সপ্তাহ অলরেডি হয়ে গেছে। সো 36, 37 সপ্তাহ পর তো আর বেশি সময় নেই। তো সেক্ষেত্রে দেখা গেলো যে মায়ের, যদিও যে আপনাকে কিন্তু এটা কাউন্সিলিং করে নিতে হবে, যে মায়ের যদি ওইরকম, আমরা যে অলরেডি আগের ক্লাসগুলোতে পড়েছি যে আপনার রিস্ক মাদার কিনা, টুইন বেবি কিনা, শোল্ডার ডিস্টোসিয়া হওয়ার চান্স আছে কিনা, শর্ট মাদার কিনা, এন্ড দেন অ্যান্ড্রয়েড টাইপের পেলভিক আছে কিনা, মানে কোন রকমের রিস্ক হিস্ট্রি আছে যেটাতে নর্মাল ডেলিভারি সম্ভব না, তাহলে বার্থ প্ল্যান করতে হবে যে কোথায় ডেলিভারি করাবে এন্ড ট্রান্সপোর্ট কি হবে, তারপর ব্লাড ডোনার রেডি রাখতে হবে। এটা একটা গেল। কিন্তু আবার যদি নর্মাল সবকিছু হয় সেক্ষেত্রে নর্মাল ডেলিভারি করলে সেটা কোথায় করানো হবে, মিডওয়াইফ বা বার্থ অ্যাটেন্ডেন্স কে থাকবে, এগুলা নিয়ে প্ল্যান করতে হবে। এন্ড দেন ফোর্থ ভিজিট যেটা 36 সপ্তাহে লাস্ট ভিজিট, এখানে হচ্ছে ফিটাল লাই আর প্রেজেন্টেশনটা দেখতে হবে, ফিটাল লাই কেমন থাকে। ফিটাল লাই এবং আচ্ছা, আই এম সরি, ফোর্থ ভিজিট হচ্ছে 36 সপ্তাহে। 36 সপ্তাহে এসে দেখতে হবে যে ফিটাল লাইভ আর প্রেজেন্টেশন কেমন, নর্মাল সেফালিক প্রেজেন্টেশনে আছে নাকি আদার্স ব্রিজ প্রেজেন্টেশন, ফুটলিং বা আদার্স কোনো প্রেজেন্টেশনে আছে কিনা। আদার্স প্রেজেন্টেশন থাকলে সেম, মা কিন্তু আবার রিস্ক মাদার হয়ে যাচ্ছে, নর্মাল ডেলিভারি হওয়ার চান্স অনেকটা কম। এন্ড দেন আপডেট দ্য ইন্ডিভিজুয়ালাইজড বার্থ প্ল্যান, লাস্ট বারের মতো আরেকবার বার্থ প্ল্যানটা নিয়ে মার সঙ্গে, মার ফ্যামিলি মেম্বার যারা থাকবেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে যে কিভাবে ডেলিভারি করানো যাবে।
এটা আপনাদের পরীক্ষায় অনেক সময় এভাবে আসে যে কোন ভিজিটে কি দেখা হয় কি করা হয়, এটা একটু দেখে নিবেন এবং কোনটা কত সপ্তাহে। যদি আর কি বিপিএসসি মনে করে যে আপনাদেরকে একটু বাজায় দেখবে একটু আটকাবে, সেক্ষেত্রে এটা বলে যে কোন ভিজিটে কি দেখা হয় এবং আমরা কি কি কাজ করি। ওকে, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন কি করা হয়, কিছু রুটিন ইনভেস্টিগেশন আছে সবার, যেরকম আপনার ব্লাডের হিমোগ্লোবিন দেখা হয়, সিবিসি করা হয়, ব্লাড গ্রুপিং করতে হয়, তারপরে মায়ের আরবিএস চেক করা হয়, ডায়াবেটিস আছে কিনা, ইউরিন আরই করে দেখতে হয় যে ইউরিনে আপনার ইনফেকশন আছে কিনা, তারপর ইউরিন দিয়ে প্রোটিন বা সুগার কোনো কিছু যাচ্ছে কিনা, সার্ভাইকাল সাইটোলজি করা হয়, প্যাপিসমিয়ার যেটা বিকেমে আছে এখন অনেক দেশে, আপনার সার্ভাইকাল সাইটোলজি যেটা করা হয়, প্যাপিসমিয়ার টেস্ট এন্ড থাইরয়েড টেস্ট। থাইরয়েড টেস্ট যদিও ডিসলতের বই নেই, বাট আমি যখন মাস্টার্স করেছিলাম এই বইয়ে তখন অ্যাড করা হয়েছিল। ওকে, এগুলো হচ্ছে রুটিন টেস্ট। রুটিন টেস্টের মধ্যে তাহলে কি সিবিসি, আরবিএস, ইউরিনারি, সার্ভাইকাল সাইটোলজি, টিএসএইচ একদম সুযুক্ত করে ফেলবেন। স্পেশাল ইনভেস্টিগেশন যেগুলা, সেটা হচ্ছে মায়ের রুবেলার ভ্যাকসিন দেওয়া আছে কিনা এটা দেখতে হবে। তারপরে মার যদি হেপাটাইটিস ভ্যাকসিনের প্রয়োজন হয়, আমরা যেরকম পড়ে আসলাম যে হাই রিস্ক মাদার, সেক্ষেত্রে হেপাটাইটিস ভ্যাকসিন দিতে হবে। তারপরে ম্যাটারনাল সিরাম যেটা আলফা ফিটোপ্রোটিন টেস্ট করে দেখতে হয়। তারপর আল্ট্রাসাউন্ড করতে হবে অবভিয়াসলি। আমি এক্সট্রিমলি সরি। ওকে, তারপরে আল্ট্রাসাউন্ড করতে হবে এন্ড কিছু রিপিটেড করতে হয় প্রত্যেকবার যখন মা ভিজিটে আসবে, প্রত্যেকবারই হিমোগ্লোবিন দেখতে হবে, কারণ অ্যানিমিয়া যে কোনো সপ্তাহে ডেভেলপ করতে পারে। তো লাস্ট ট্রাইমেস্টারের দিকে বেশি ডেভেলপ করতে পারে, কারণ লাস্টের দিকে ফিটাসের গ্রোথ বেশি হয়, মায়ের অ্যানিমিয়া ডেভেলপ করে। আর লাস্টের দিকে কিন্তু আপনার এক্লাম্পসিয়ারও চান্স বেড়ে যায়। এন্ড ইউরিন টেস্ট করতে হয় প্রোটিন এন্ড সুগার। প্রোটিন এন্ড সুগার আপনি কেন দেখবেন যে মা ডায়াবেটিস ডেভেলপ করতেছে কিনা, আর হাইপারটেনসিভ হলে তো প্রোটিন ইউরিয়া ডেভেলপ হবে, সেক্ষেত্রে প্রোটিন যাচ্ছে কিনা। তো দ্যাটস ওয়াই এই দুটো রিপিটেডলি করা হয়। এটা আপনাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট যে কোন দুটো টেস্ট রিপিটেডলি করা হয় এবং কেন। হিমোগ্লোবিন দেখা হচ্ছে যে অ্যানিমিয়া হচ্ছে কিনা এটার জন্য। ইউরিনে প্রোটিন দেখা হয় যে মায়ের হাইপারটেনশন ডেভেলপ করতেছে কিনা, হাইপারটেনসিভ আর কি, এক্লাম্পসিয়া বা প্রি ডেভেলপ করছে কিনা। আর সুগারটা দেখা হয় যে মার জিডিএম যেটা সেটা ডেভেলপ করছে কিনা। এগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়বো, এই জন্য আমি আসলে জাস্ট ব্রিফলি পড়ে যাচ্ছি। আচ্ছা, মায়ের একটা অবস্টেটিক হিস্ট্রি নিতে হয়, মায়ের ডিটেলস থাকে। তারপরে লাস্ট ওনার পিরিয়ড কবে অফ হয়েছে, নরসিয়া ভমিটি কেমন হচ্ছে, কতবার ইউরিনে যায়, ইউরিন পাস করে, বর্তমানে কি প্রবলেম হচ্ছে, আগে ওনার টিবি, সিফিলিস, কোনো হার্ট ডিজিজ, হাইপারটেনশন, কোন ডিজিজ ছিল কিনা, ফ্যামিলিতে কারো মাল্টিপল প্রেগনেন্সি হিস্ট্রি আছে কিনা, কনজেনিটাল লিমিটিস, ডায়াবেটিস, হাইপারটেনশন সবকিছু। পার্সোনালি নিতে হবে কেমন ঘুম কেমন হয়, বাউল এন্ড ব্লাডার হ্যাবিট কেমন, ডায়েটারি হ্যাবিট কেমন, কি খায়, স্মোক করে কিনা, এন্ড কোথায় কাজ করে, ওয়ার্কিং মাদার কিনা বা হাউস মেকার কিনা, এই ধরনের হিস্ট্রি নিতে হবে। ইমিউনাইজেশন হিস্ট্রিতে হচ্ছে ভ্যাকসিনেশন ডোজ কমপ্লিট হয়েছে কিনা, যদি না হয় তাহলে মা প্রেগনেন্সি অবস্থায় কি কি নিতে পারবে সেই অনুযায়ী একটা কেয়ার প্ল্যান তৈরি করতে হবে। অবস্টেটিক হিস্ট্রি নিতে হবে যে ওনার আগে কনসিভ করছিল কিনা, অ্যাবর্শন কয়টা হয়েছে, বেবি কয়টা আছে, লাইভ কয়টা, এন্ড দেন কোন বেবি কি মৃত বাচ্চা প্রসব করছিল কিনা, তারপরে আপনার বাচ্চার গ্রোথ কেমন হয়েছে, আগে যেসব বেবি ছিল এদের মধ্যে কারো শোল্ডার ডিস্টোসিয়ার হিস্ট্রি আছে কিনা, তারপরে অবস্টেটিক লেবার হিস্ট্রি ছিল কিনা, এই ধরনের হিস্ট্রি নিতে হয়। মিনিস্ট্রুয়াল হিস্ট্রি, ওনার ফার্স্ট মিনিস্ট্রেশন কবে শুরু হয়েছিল, কত বছর বয়সে, বর্তমানে কতদিনের সাইকেল হয়, ব্লিডিংটা কেমন হয়, এই ধরনের মিনিস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হবে। এবার হচ্ছে অ্যান্টিনেটাল অ্যাডভাইস, যেগুলো আমরা দেই মাকে, সবকিছু আর কি, কি খাবে, কি পরবে, কিভাবে চলবে। ফার্স্টে আমরা কি বলি যে ব্যালেন্স ডায়েট খাইতে হবে, প্রোটিন বেশি খাবে, ভিটামিন মিনারেলস জাতীয় এবং সহজে হজম হবে এরকম খাবার। তারপর আয়রন সাপ্লিমেন্ট জাতীয় খাবার খেতে হবে, কারণ প্রেগনেন্সিতে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া অনেক ডেভেলপ করে। এবার হচ্ছে অ্যান্টিনেটাল হাইজিন, হাইজিন মেনটেন করতে হবে, কি প্রপার ভাবে ঘুমাবে মা, রেস্ট নিবে। দেখা গেলো যে সারাদিন শুধু কাজই করে, এটা একটা সমস্যা। আবার সারাদিন শুধু রেস্ট নেই, কোনো কাজ করে না, এটা কিন্তু সমস্যা। দুইটাই মাকে বোঝাইতে হবে। দেন বাউল কেয়ার, প্রচুর পানি খেতে হবে। তারপরে সবুজ শাকসবজি খাবে, হলুদ ফলমূল খাবে। অনেক ট্যাবু আছে আমাদের দেশে, তো এগুলো আর কি কাউন্সিল করতে হবে যে এই অনেক মা মনে করে এটা খাইলে ওইটা হয়।
যেসব আর কি প্রেগনেন্সি ট্যাবু আছে এগুলো নিয়ে কথা বলতে হবে, ভেজিটেবলস খেতে হবে, দুধ খেতে হবে, দুধ খাইতে পারলে না খাইতে পারলে সমস্যা নাই। এন্ড মার যেন কনস্টিপেশন না হয় এটা প্রিভেনশন করতে হবে। কেন কনস্টিপেশন বেশি হলে বারবার প্রেশার আসবে আর আপনার প্লাসেন্টা প্রিভিয়া হবে, পরবর্তীতে আবার অ্যাব্রোসিভ প্লাসেন্টা হতে পারে। বাথিং হচ্ছে মা ডেইলি গোসল করতে হবে যদি সম্ভব হয়, আর অ্যাভয়েড স্লিপিং, বাথরুমটা যেন ক্লিন থাকে, স্লিপ হওয়ার চান্স যেন না থাকে। কারণ এই সময় তো দেখা যায় মায়ের ওজন বেড়ে যায়, অনেক সময় ব্যালেন্স করতে পারে না, তারপরে মাথা ঘোরা থাকে, যে নশিয়া ভমিটিং, এই কারণে দেখা যায় ভার্টিগো হয় অনেক সময়। আবার মায়ের যদি আপনার হাইপারটেনসিভ ডিজিজ থাকে তাহলে তো আবার চোখে ঝাপসা দেখে এমনিতেই মাথা ঘুরতে থাকে। ক্লোথিং এন্ড শু, কাপড় কি কমফোর্টেবল কটন ড্রেস পরতে হবে, লুজ কটন পরতে হবে এবং হাই হিল অ্যাভয়েড করতে হবে, এগুলো আমরা আসলে সবাই জানি। ডেন্টাল কেয়ার, হাইজিন, ওরাল হাইজিন মেনটেন করতে হবে। ব্রেস্ট কেয়ার, এটা কিন্তু আমরা একটা আলাদা ক্লাসেই পড়ছিলাম যে ব্রেস্ট কেয়ার, যে কারেক্টেড রিট্রাক্টেড নিপল, যদি নিপল ভিতরের দিকে থাকে তাহলে রেগুলার মাসাজ করতে হবে, ক্লিন করতে হবে। আমরা অনেকগুলো কিন্তু পড়েছিলাম যে ব্রেস্টের কি কি আর কি চেঞ্জ হয় প্রেগনেন্সিতে এবং কিভাবে এগুলো টেক কেয়ার করতে হয়। কয়টাসের ক্ষেত্রে হচ্ছে যে ফার্স্ট ট্রাইমেস্টার এবং লাস্টের 6 সপ্তাহ, যেটা এই 2 সপ্তাহে ইন্টিমেট হওয়া থেকে অ্যাভয়েড থাকতে হবে, কারণ অ্যাবর্শনের চান্স বেড়ে যায়। আর কিছু কিছু মায়ের দেখা যায় কনসেপশন থেকে শুরু করে আপনার একদম পোস্ট পার্টাম পর্যন্ত, প্রিপেরিয়াল পিরিয়ড পর্যন্ত একদমই সেক্সুয়ালি যে ইন্টারকোর্স এটা টোটালি অ্যাভয়েড করতে হয়। কারণ কি, যদি অ্যাবর্শনের চান্স থাকে, মার হয়তো থ্রেটেন্ড অ্যাবর্শন আছে কিংবা এর আগেও মিসড অ্যাবর্শন হয়েছিল, এরকম যদি হিস্ট্রি থাকে তাহলে টোটালি অ্যাভয়েড করতে হবে। ট্রাভেলের ক্ষেত্রে যেটা যার কি ঝাঁকি লাগে এরকম ট্রাভেল করা উচিত না। আর ফার্স্ট ট্রাইমেস্টার লাস্ট ট্রাইমেস্টার দুইটাতে জার্নি করা যাবে না। লং জার্নি শুধু সেকেন্ড ট্রাইমেস্টারে করতে পারবে, তারপরে খুব কম। এন্ড এখান কিন্তু রেলের রুট যেটা, এটা কোয়াইট সেফ। ওকে, আমরা তারপরে স্মোকিং, অ্যালকোহল এগুলো তো বাদ দিতে হবে দুইটাই, কারণ স্মোকিং যার যে মায়েরা করে, যে অ্যাবর্শনের চান্স বেড়ে যায়, লো বার্থ ওয়েট, অ্যালকোহল যে মা নিবে তার কি হবে, আইইউজিআর আর ফিটাল ম্যাল ডেভেলপমেন্ট হয়। এরপর হচ্ছে ইমিউনাইজেশন, মা যেন অবশ্যই টিটেনাস টক্সিক টিটি ভ্যাকসিন যেটা সেটা নিবে। ফার্স্ট ডোজ নিতে হবে 5 মাসে আর সেকেন্ড ডোজ নিতে হবে 7 মাসে। এছাড়া হেপাটাইটিস এবং রেবিস ভ্যাকসিন যদি লাগে, ওই যে আমরা শুরুতে বললাম যে হাই রিস্ক মাদার যদি হয় তাহলে এই দুটো ভ্যাকসিন দিতে হবে, এবং অবশ্যই লাইভ ভ্যাকসিন দেওয়া যাবে না, কারণ এটা প্লাসেন্টা ক্রস করে বেবিকে এফেক্ট করে। ড্রাগ নেওয়ার ক্ষেত্রে সব ড্রাগই খুব কেয়ারফুলি নিতে হবে। টিয়াট্রোজেনিক কিছু ড্রাগ আছে যেটা মা মা খাইলে পরে দেখা যায় যে ক্রস করে বেবিকে এফেক্ট করে, কিছু হাইপারটেনসিভ আছে, কিছু অ্যান্টিবায়োটিক আছে যেমন টেট্রাসাইক্লিন। তারপরে এরকম অনেক ড্রাগ আছে যেটা মা খাইলে প্লাসেন্টা ক্রস করে বেবির উপর এফেক্ট করে সেম ভাবে ইফেক্ট ফেলবে, এই ধরনের ড্রাগ গুলো নেওয়া যাবে না। মোট কথা হচ্ছে যে প্রেগনেন্সি অবস্থায় খুব কমন কিছু ড্রাগ ছাড়া সব ড্রাগই ডক্টরের পরামর্শ অনুযায়ী নিতে হবে বা একজন মিডওয়াইফের পরামর্শ নিতে হবে। জেনারেল হচ্ছে অ্যাডভাইস আমরা দিই যে রেগুলার চেক আপে আসবেন, এবং যদি কোনো ডেঞ্জার সাইন দেখে, যেমন অনেক বেশি হেডেক হচ্ছে, পারভেজেনাল ব্লিডিং হচ্ছে, হেডেক হইলে কি, অনেক বেশি যদি হেডেক হয় তার মানে এটা এক্লাম্পসিয়ার চান্স একটা। পারভেজেনাল ব্লিডিং হচ্ছে দ্যাট মিন্স অ্যাবর্শন হচ্ছে, রিডিউসড ফিটাল মুভমেন্ট, বাচ্চা হয়তোবা গ্রোথ কমে গেছে কিংবা বাচ্চা মারা গেছে। ইপিগ্যাস্ট্রিক পেইন যদি হয়, তারপরে ইউরিনারি প্রবলেম হচ্ছে প্রেগনেন্সিতে তো অনেক বেশি মিকচুরেশন হয়, বারবার ইউরিন পাস করে কিন্তু ইউরিন আউটপুট একদমই কমে গেছে, তখন আবার এটা হচ্ছে, এটা কিন্তু আপনার ডেঞ্জার সাইন, এক্ষেত্রে এসে ডক্টর দেখাইতে হবে, হসপিটালাইজড হতে হবে। এখন হসপিটালে অ্যাডমিশন নিবেন কখন, যদি প্রিমেচুর রাপচার অফ মেমব্রেন হয়ে যায়, যেটা বলে পানি ভেঙে আছে, ওয়াটারি ডিসচার্জ আসা শুরু করে, তারপরে গাশ অফ ভ্যাজানাল ব্লিডিং, তার মানে অনেক বেশি ভ্যাজানাল ব্লিডিং হচ্ছে, আপনার সময় হয়নি, হয়তো 28 সপ্তাহ 29 সপ্তাহ চলতেছে, এই অবস্থায় যদি শুরু হয় তাও নিতে হবে, কারণ এদের অ্যাবর্শন হয়ে গেছে অথবা প্লাসেন্টা প্রিভিয়া বলেন, অ্যাব্রপ্সিয়া প্লাসেন্টা কোনো একটা প্রবলেম হয়েছে। রেগুলার পেইনফুল কন্ট্রাকশন মানে লেবার শুরু হয়ে গেছে আপনার, থেকে থেকেই অনেক বেশি ব্যথা উঠতেছে, কন্ট্রাকশন যদি শুরু হয়ে যায়, আমরা তো এগুলো লেবারের সায়েন্স সিন্ড্রোমে পড়ে এসেছি। আচ্ছা, এই এএনসি তো মোটামুটি শেষ হয়ে গেল, বুঝেন নাই কে কে বলেন, কোনো কিছু বুঝতে বাকি আছে? এগুলো খুব সহজ কথাবার্তা, আপনারা সবাই জানেন, আমি জাস্ট একবার ছোট করে তুলে ধরছি। ডিসি দত্তের বইয়ে কিন্তু আরো অনেক বড় ছিল, আমি জাস্ট একদম আপনাদের যেহেতু সামনে পরীক্ষা, এখন তো এত করতেও পারবেন না, এমসিকিউ আকারে আর কি
ছোট ছোট বলেন, কোনো কিছু বুঝতে অসুবিধা আছে? না ম্যাম। ঠিক আছে, আমি তাহলে পরেরটাতে যাই। হ্যাঁ, হাইপার ইমেসিস গ্রেভিডারাম। গ্রেভিডারাম ওয়ার্ডটা হচ্ছে আপনার কনসিভ করার সাথে সম্পর্কিত। আর হাইপার ইমেসিস, হাইপার মানে অনেক বেশি, আর ইমেসিস মানে কি, বমি করা। ভমিটিং এর যদি আর একটা সিনোনিম বলি তাহলে ইমেসিস। তাহলে হাইপার ইমেসিস গ্রেভিডারাম হচ্ছে আপনার প্রেগনেন্সিতে যদি অনেক বেশি বমি করে। তো প্রেগনেন্সিতে তো বমি করাটা খুবই স্বাভাবিক না, মর্নিং সিকনেস হয়, হরমোনাল চেঞ্জের কারণে হতে পারে, খাবারের গন্ধ লাগে, তো বমি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কখন আমরা মর্নিং সিকনেস কে হাইপার ইমেসিস গ্রেভিডারাম বলবো? মর্নিং সিকনেস মানে সকালে ঘুম থেকে উঠে মার গা গুলায় বমি বমি লাগে, সেক্ষেত্রে আমরা বলি যে আপনি একটু হালকা কিছু খাবেন, তারপর দাঁত ব্রাশ করবেন। এটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। আর হাইপারএমেসিস গ্রাভিডারাম হচ্ছে মার সারাদিন এত বমি হয়, এতটা বমি করে, এত পরিমাণে, এত সিভিয়ার হয়ে যায়, সে হচ্ছে বিছানাগত হয়ে যায়। তার ডেইলি যে অ্যাক্টিভিটিস সেটা করতে পারে না। যদি ওয়ার্কিং মাদার হয়, তো দেখা গেলো যে তার যে ডেইলি ওয়ার্ক মানে অ্যাক্টিভিটিস আছে এটা ঠিক মতো করতে পারতেছে না। আবার যদি হোম মেকার মা হয়, তো দেখা যায় সে বাড়ির যে কাজকর্ম করে সেটাও করতে পারছে না। তো আমরা এক কথায় বলি যে বমি করতে করতে বিছানাগত হয়ে যায়, যে কোনো কাজ যখন করতে পারে না। তো ইটস এ সিভিয়ার টাইপ অফ ভমিটিং হুইচ হ্যাজ গট ডিটোরিয়াস ইফেক্ট। ডিটোরিয়াস ইফেক্ট মানে কি, ধীরে ধীরে খারাপ হয়। শুরুর দিকে বমি করতে যেরকম লাগে, 2-3 দিন পর দেখা যায় যে একই বমির মাত্রা সেম আছে, কিন্তু শরীর আরো বেশি খারাপ লাগতেছে। তো এক্ষেত্রে মায়ের এমন হয় যে ইনক্যাপাসিটিস হার ইন ডে টু ডে অ্যাক্টিভিটিস, দিনে দিনে তার যে নর্মাল কাজ করার ক্ষমতা সব হারায় ফেলে। এই কন্ডিশনটা হচ্ছে হাইপারএমেসিস গ্রেভিডারাম। তাহলে হাইপারএমেসিস গ্রেভিডারাম আপনি তখনই ওই ওই অপশনটা চুজ করবেন যেখানে বলবে যে মা তার নর্মাল অ্যাক্টিভিটি করতে পারছে না, নর্মাল যে অ্যাক্টিভিটি কাজগুলো আর করতে পারে না। ক্লিনিক্যাল ফিচার কি হবে, অনেক যেহেতু বমি করে, একদম এটা কিন্তু সিভিয়ার লেভেল আমরা বলতেছি, মর্নিং সিকনেস ওয়ালা বমি না, খাবার খাওয়ার পর যে বমি, খাবারের গন্ধ বা কোনো কিছু গন্ধ লাগলে যে একটু হালকা বমি করে তারপর সেটেল হয়, ওই রকম না। মা এত বেশি বমি করে, এটা কিন্তু আপনার মেডিকেল ইমার্জেন্সি। এরকম অনেক বেশি হাইপারএমেসিস গ্রেভিডারাম হলে মাকে হসপিটালাইজড করতে হয়, কারণ সে তো কিছু খেতে পারে না, তখন দেখা যায় ইনজেক্টেবল ভাবে ম্যানেজ করতে হয়। এখানে যে ওয়ার্নিক্স ইনকেফালোপ্যাথি হয়, ইনকেফালোপ্যাথি হচ্ছে কনফিউশন হয়, মা ডিসওরিয়েন্টেশন, ভিজুয়াল অ্যাবনর্মালিটিস। এত বেশি বমি করার পরে উনি ঠিকঠাক ভাবে কথা বলতে পারে না, হিস্ট্রি দিতে পারে না, কই আছে না আছে। এন্ড দেন উনি যে একটা প্রেগনেন্ট মা, ওনার তো বেবি আছে, খাইতে হবে, এই ধরনের ওরিয়েন্টেশন গুলা মানে আর কি নর্মাল থাকে না। তারপর যে কোরাসা কফ সাইকোসিস ডেভেলপ করে, মেন্টাল কনফিউশন উইথ লস অফ রিসেন্ট মেমোরি। এত বেশি মেন্টালি কনফিউজড হয়ে যায় যে ডিলিরিয়াম ডেভেলপ করে, যে হুট করে এই যে সকালে কি খাইছি, আজকে কত তারিখ, বা গতকালকে কোথায় ছিলাম, এই ছোট ছোট হিস্ট্রি গুলা মা দিতে পারে না। তারপরে পেরিফেরাল নিউরাইটিস বা নিউরোপ্যাথি হতে পারে, গোটা হাত পা ঝিঝি করে, তারপরে নামনেস হয়, হাত পায়ে কোনো কি বলে এটাকে, নামনেস মানে হচ্ছে, এটা আপনারা বোঝেনি, নামনেস মানে হচ্ছে যে মানে কোনো বল পায় না, শক্তি থাকে না আর কি, হাত পায়ে কোনো রকমের ঝিঝি করে, প্লাস হাত পায়ে কোনো শক্তি থাকে না। ওয়েট লস হয়ে যায় অনেক বেশি। নর্মালি তো প্রেগনেন্সিতে তো ওয়েট গেইন করার কথা, কিন্তু এখানে এত বেশি ভমিটিং হয় যে ওয়েট লস হয়ে যায়। এন্ড বারবার বমি করার ফলে কি হবে, আপনার ডিহাইড্রেশন হবে। ডিহাইড্রেশন হলে কি, ড্রাই হয়ে যায়, স্কিন টোন কমে যায়, বিপি কমে যেতে পারে। অনেক বেশি বমি করলে কি হতে পারে আপনার, হাইপারটেনশন হতে পারে, আর হাইপোভলিমিক শকেও যেতে পারে মা। ইনক্রিজড ইউরিন স্পেসিফিক গ্র্যাভিটি, ইউরিন টেস্ট করলে দেখা যায় যে ইউরিনের যে স্পেসিফিক গ্র্যাভিটিটা বেড়ে গেছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে। মানে মোট কথা, আপনি এখন ভুলে যান যে মায়ের বমি পড়তেছেন, আপনি নর্মাল একটা পেশেন্টের কথা ভাবেন, যে যে পেশেন্ট ডায়রিয়া হয়েছে বা ভমিটিং হয়েছে বারবার। ডায়রিয়া ভমিটিং হলে কি হয়, অনেক বেশি তো প্রোডাক্ট বের হয়ে যাচ্ছে। তো শুধু তো প্রোডাক্ট বের হয় না, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম সবকিছুর যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, এটার ফলে কি হয়, কনফিউশন হয়, তারপর লেথার্জিক হয়ে যায়, হাইপোভলিমিক শকে যেতে পারে, হাইপারটেনশন ডেভেলপ করবে, ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করবে। এই সেম মায়েরও একই সমস্যা হয়, শরীরে কিটোন বডির পরিমাণ বেড়ে যায়, মেটাবলিক অ্যালকালোসিস ডেভেলপ করে। তো কি করতে হয়, আলট্রা করে দেখতে হবে। যে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি শুরুতে আলট্রা করেন নাই, কিন্তু হিস্ট্রি নিয়ে হচ্ছে ওই যে আমরা যেটা বললাম যে প্রিজাম্পটিভ সাইন, প্রবেবল সাইন, এই দুইটা সাইন দেখে আমরা বলছি যে মনে হয়, মানে আমরা ধরে নিচ্ছি যে মা প্রেগনেন্ট। কিন্তু যে কনফার্মেটিভ যে টেস্ট গুলো ছিল, আলট্রা, এন্ড দেন ফিটাল হার্ট সাউন্ড শোনা, আর একটা কি ফিটাল হার্ট সাউন্ড, আলট্রা,
আচ্ছা, এগুলো আমরা দেখি নাই, না দেখে জাস্ট ধরে নেওয়া হয়েছে যে কনসেপ্ট করছে। তো যখন একটা মা এত বেশি ভমিটিং করবে, এত করবে, তখন হচ্ছে আরেকবার আলট্রা করতে হবে। কেন কি, প্রেগনেন্সির চেয়ে কিন্তু আপনার মোলার প্রেগনেন্সি যেটা, সেটাতে হাইপারইমেসিস গ্রেভিডিয়ামের চান্স বেশি থাকে। আচ্ছা, আপনারা, আমি বারবার মোলার প্রেগনেন্সি বলতেছি, আপনারা কি মোলার প্রেগনেন্সি সম্পর্কে একটু আইডিয়া আছে আপনাদের? জি ম্যাম আছে। মলার প্রেগনেন্সিতে আসলে বেবি ডেভেলপ করে না, সেখানে শুধু প্লাসেন্টা থাকে এবং দেখা যায় যে গ্র্যাপ লাইকস কিছু মানে গ্র্যাপ লাইকস কিছু তৈরি হয়, বাট এখানে বেবি ডেভেলপ হয় না, শুধু ইয়েস, প্লাসেন্টাই ডেভেলপ হয়। ওইটা ওই যে আঙ্গুরের থোকা থাকে না, মোলার মানেই হচ্ছে আপনার আঙ্গুর, থোকা থোকা আঙ্গুর যখন আঙ্গুরের থাকে। থোকার মতো কিছু ডেভেলপ করে, বাট নট জি, বেবি। তো এইটাতে হচ্ছে যে আপনি যদি দেখেন তাহলে দেখবেন ইউটেরাসে কোনো বাচ্চা নাই, কিন্তু মার প্রেগনেন্সির সব সিমটম আছে, উল্টো একটা সিমটম বেশি, অনেক বেশি বমি করে, হাইপারইমেসিস গ্রেভিডারম। তো এরকম কিছু হচ্ছে কিনা, এই জন্য কি যখন এই ধরনের কেস আসবে তখন আরেকবার আলট্রা করা হয়। এবং আরো দেখতে হয় যে, যেমন বলছে বা টুইন প্রেগনেন্সিতে কিন্তু মা অনেক বেশি বমি করে। তো এই কারণটা খুঁজে বের করার জন্য আলট্রা করতে হয়, ইউরিন অ্যানালাইসিস করে দেখতে হয়, ব্লাড করে দেখতে হয়, হিমোগ্লোবিন, টিসিডিসি, এসআর, আরবিএস, ইলেকট্রোলাইট, ইসিজি সব টেস্টই করতে হয়। কারণ মাথা এত বেশি বমি করার ফলে সবকিছুই ইমব্যালেন্স হয়ে যায়। ইসিজিও করতে হবে, কারণ ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করে মা। এই ধরনের কেসে কি করবেন আপনি, ফ্লুইড দিতে হবে, মুখে তো কিছু খেতে পারছে না, তারপরে অ্যান্টি ইমিটিভ ড্রাগ দিতে হবে, ভিটামিন বি6 দিতে হয়। ভিটামিন বি6 কি করে, আপনার ভমিটিং টেন্ডেন্সি কমায় দেয়। তারপর ডেইলি ওয়েটটা চেক করে দেখতে হবে যে এই তো এত বেশি ভমিটিং ছিল, এখন অল্প অল্প পরিমাণে খাবে, আমরা নিচে একটু দেখবো আর কি, এখানে ডায়েট ম্যানেজমেন্ট দেখবো। তখন মাকে বলতে হবে যে আপনি ডেইলি খাবেন এবং ডেইলি ওয়েট চেক করবেন। তারপর কার্ডিয়াক মনিটরিং করতে হবে। ওই যে বললাম যে হাইপারএমেসিস গ্রেভিটাম যখন একদম সিরিয়াস অবস্থায় যাবে তখন কিন্তু ইমিডিয়েট হসপিটালাইজড করতে হবে। তো হসপিটালে নিলে কার্ডিয়াক মনিটরিং করতে হবে, যা তার প্রেশার দেখতে হবে, বিপি দেখতে হবে, এন্ড পালস রেটটা চেক করতে হবে যে মার হাইপোটেনশন প্লাস ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করতেছে কিনা। ইনটেক আউটপুট দেখতে হবে, ইনটেক আউটপুট দেখবো, কারণ এত যে বমি করতেছে তার কিডনির কি অবস্থা আর কি। এন্ড তারপরে ইউরিনে কিটোন বডি আছে কিনা। পেশেন্টকে অনেক সময় এনপিও রাখা হয়, আমরা তো এটা খুবই জানি যে গাট রেস্ট দেওয়ার জন্য, যখন কিছু সবকিছু খেয়ে বমি করে দিচ্ছে তো কিছু সময় এনপিও রাখা হয়। রাখার ফলে আইভি ফ্লুইড দিয়ে মাকে ব্যালেন্স করা হয়। চেক ফিটাল রেট ইন্টারমিডিয়েটলি, কিছুক্ষণ পর পরই ফিটাল হার্ট রেট দেখতে হবে, কারণ মা যখন এত বেশি ভমিটিং টেন্ডেন্সি মার থাকবে, আর সত্যি যদি মোলার প্রেগনেন্সি না হয়, অ্যাকচুয়াল প্রেগনেন্সি হয়, তাহলে তো ফিটাল ডিস্ট্রেস শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে ফিটাল হার্ট রেট বারবার চেক করতে হবে। আচ্ছা, ডায়েটারি হোম ম্যানেজমেন্ট, মাকে বাসায় কি বলতে হবে, অল্প পরিমাণে খাবে কিন্তু বারে বারে খাবে, 2-3 ঘন্টা পর পর, আমরা বলি আরো 1-1.5 ঘন্টা পর পর যদি খাই খাক, কিন্তু পরিমাণে অল্প করে খাবে। আর নর্মালি হচ্ছে যেটা আমরা বলি, নর্মাল আর কি, অ্যান্টিনেটাল চেক আপের খাবারে যে আপনি ডেইলি যা খান তার সাথে 1 মুঠ বেশি করে খাবেন। 3 বেলা খাবার খায় তো মা, 5 বেলা খাবে, 3 বেলা খাবার খাবে হেভি মিল, 2 বেলা স্ন্যাক্স খাবে, স্ন্যাক্সটা এক্সট্রা। আর 3 বেলা যে হেভি মিল খাচ্ছে এটার সঙ্গে 1 মুঠ করে এক্সট্রা খাইতে হবে। এটাই আর কি সিম্পল ডায়েট প্ল্যান। কিন্তু যখন হাইপার এমএসিস গ্রেভিডাম থাকবে তখন হচ্ছে যে মা যত ফ্রিকুয়েন্ট খাইতে পারে কিন্তু স্মল অ্যামাউন্টে খাবে। তারপরে পেট যেন কখনোই খালি না থাকে, দেখা যায় লম্বা সময় ধরে না খেয়ে আসে। আর একটা বলেছি, ইট স্ন্যাক্স প্রায়ার টু গেটিং আউট অফ দ্য বেড অন দ্য মর্নিং, বিছানা থেকে ওঠার আগে হালকা কিছু খেয়ে নিবে। অনেকে তো মুখ না ধুয়ে ব্রাশ না করে খেতে পারে না, কিন্তু ব্রাশ করলে আবার ভমিটিং এর টেন্ডেন্সি বেড়ে যায়। এই জন্য বলা হয় যে হালকা স্ন্যাক্স জাতীয় বিস্কিট টিস্কিট কোনো কিছু খেয়ে তারপরে মা ব্রাশ করবে। স্ট্রং অডরস অর ট্রাইগার্স মানে অনেক বেশি গন্ধ জাতীয় জিনিস অ্যাভয়েড করতে হবে। সিট আপরাইট আফটার মিলস, খাবার খাওয়ার পরে একদম বসে থাকতে হবে। তাহলে কি হবে, আপনার এইচসিএল কম সিক্রেট হবে, অ্যাসিডিটি কম হবে, এপিগেস্ট্রিক পেইনও কম হবে, ভমিটিং এর টেন্ডেন্সি কমে যাবে। সিপ কোল্ড কার্বোনেটেড বেভারেজ, এখানে বলছে যে আদার রস দেওয়া এরকম জিনিস অল্প অল্প করে করে সিপ, মানে আপনার বোতলে সিপি থাকে না, এই সিপিতে করে এরকম অল্প পরিমাণ করে পানি খেতে হবে, ঠান্ডা কার্বোনেটেড বেভারেজ। মানে এই বলে আবার যেন তেন ড্রিঙ্কস খাবেন না, সব ড্রিঙ্কস কিন্তু বাদ। এখানে বলছে যে জিঞ্জার জাতীয়, জিঞ্জার আদার রস থাকলে, কারণ আদার রস, আদা লবণের রস খেলে কি ভমিটিং টেন্ডেন্সি অনেকটা কমে যায়। আচ্ছা, ফুড সিলেকশন, কেমন খাবার খাবে, শুকনো খাবার খাবে, হাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার, অ্যাপিটাইজার ফুড। কিছু খাবার আছে যে খাদ্যর উপাদানগুলো অনেক ভালো আর কি,
নিউট্রিশনাল ভ্যালু আছে, বাট খেতে আর কি মজা লাগে এরকম খাবার খেতে হবে। কোল্ড ফুড রেদার দেন হট। হট খাবার না খেয়ে ঠান্ডা খাবার খাওয়াটা তুলনামূলক ভালো, ভমিটিং টেন্ডেন্সি কমে। আদার সঙ্গে খাবার খেতে বলা হয়েছে এখানে, জিঞ্জার টি, জিঞ্জার ললিপপ, জিঞ্জার চিউস, এমনি আদা চুষে চুষে খাবে। তারপরে ইটিং ফুড, আসলে এক এক মায়ের, কোনো কোনো মায়ের তো পিকা থাকে, পিকা মানে হচ্ছে আপনার প্রেগনেন্সি যে বিভিন্ন ধরনের খাবার খায়, কোনো কোনো মায়ের পিকা থাকেই শুধু আদা খাবার, তো সেক্ষেত্রে আলাদা করে আর খাওয়াইতে হয় না। ইটিং ফুডস হাই ইন ভিটামিন বি সিক্স, ভিটামিন বি সিক্স আছে এই ধরনের খাবার, নাট সিড, এই ধরনের খাবারগুলো মা বেশি করে খাবে, তাহলে কি হবে, ভিটামিন সি কিন্তু আপনার ভমিটিং টেন্ডেন্সি কমায়, ভিটামিন বি সিক্স যেটা। এই হইলো আপনার হাইপারেমেসিস গ্রেভিডেরাম। এখন হচ্ছে অ্যানিমিয়া। প্রেগনেন্সিতে অ্যানিমিয়া তো খুবই কমন একটা বিষয়, এটা একটু আমি যদি ফিজিওলজিটা বলি, আপনার একজন মা যখন কনসিভ করতেছে তার শরীরে কিন্তু আলাদাভাবে ব্লাড এক্সট্রা তৈরি হচ্ছে না, ব্লাড সেল এক্সট্রা তৈরি হচ্ছে না, বাইরে থেকে ব্লাডও দিচ্ছে না। আবার মা কি করতেছে, যে রেগুলার যা খাইতো তাই খায়, অনেক অনেক মা তো বমি করার জন্য ঠিক মতো খেতেও পারে না, তাহলে তার শরীরে তো অলরেডি হিমোগ্লোবিন আরো কমে যাবে। ধরেন আপনার 12 ছিল, অথবা আমি ধরলাম 13-14, বাংলাদেশে তো থাকেই না, আমাদের দেশে 10-12 অ্যাভারেজ আর কি, এটাই ধরা হয়। আমি ধরলাম কোনো একটা মায়ের হিমোগ্লোবিন 12 আছে, মা কনসিভ করলো, ফার্স্ট ট্রাইমেস্টারে 12, সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে কি হলো, কমে 10-এ চলে আসে, তারপর থার্ডে গিয়ে 8-9-এ চলে আসে। কেন? ওই যে মা ঠিক মতো খাবার খাচ্ছে না, কিন্তু শরীরে তো ডিমান্ড বেড়ে যাচ্ছে, ভিতরে তো আরেকটা বডি তৈরি হচ্ছে। এখন যে ফিটাস থাকে তার তো মানে ব্লাড দরকার হয়, খাবার দরকার হয়, তো সে মায়ের হিমোগ্লোবিন গুলা নিয়ে নেয়। And আরেকটা হচ্ছে মায়ের অবশ্যই আপনার অক্সিজেন, মার বডি থেকে যে ব্লাড যাচ্ছে, এটা তো বেবিকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছে। তো এই জন্য আর কি প্রেগনেন্সিতে অ্যানিমিয়ার প্রিভেনশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা একটু দেখি যে ডাব্লিউএইচও বলছে যে 11 বা 11-র কম, 11 কিংবা 11-র কম যদি থাকে তাহলে আমরা প্রেগনেন্সিতে এটাকে অ্যানিমিয়া বলবো। এটার আরেকটা আবার ডেফিনেশন বলা হয়েছে যে 10 বা 10-এর কম। ডাব্লিউএইচও দুইটা, একটা 1993 থেকে যেটা ডেফিনিশন, আর একটা হচ্ছে 11, যেটা এটা আমরা সবচেয়ে স্ট্যান্ডার্ড ধরি। আপনাদের এমসিকিউ এ আসলে আপনারা 11টাই ধরবেন, যে 11 কিংবা 11-র কম হিমোগ্লোবিন থাকলে আমরা এটাকে মায়ের আর কি প্রেগনেন্সিতে এটাকে অ্যানিমিয়া বলবো। এই অ্যানিমিয়ার কারণ কি হয়, আরেকটা বিষয় হলো যে, আচ্ছা মনে করেন যে হাফ লিটার আপনার কাছে আরবিসি আছে, হ্যাঁ, আর হাফ লিটার প্লাজমা আছে, এর মাঝে আপনি কি করলেন, তাহলে তো একটা মোটামুটি ভালো কনসেন্ট্রেশন 1:1 থাকলো। এর মাঝে আপনি কি করলেন, হঠাৎ করে আরো হাফ লিটার প্লাজমা দিলেন, তাহলে কত হলো, 1:2 হয়ে গেল, প্লাজমা দ্বিগুণ হয়ে গেল, কিন্তু আরবিসি কিন্তু দ্বিগুণ হয় নাই। তো হঠাৎ করে এত প্লাজমা যখন আপনার আরবিসির সঙ্গে মিশে যাচ্ছে, তখন আরবিসি তো অনেক ছড়াই গেল, ডিস্টেন্ট হয়ে গেল, তখন ওখান থেকে যদি আপনি ব্লাড নিয়ে টেস্ট করেন তখন কি দেখবেন, যে আরবিসি কম আসছে। কিন্তু আসলে কম আসে না, আরবিসি ঠিকই আছে, কিন্তু হচ্ছে প্লাজমা যে অনেক বেশি বেড়ে গেছে মায়ের শরীরে, এই জন্য আসলে কম দেখায়। তো এটা ডাব্লিউএইচও পরে ডেফিনেশনটা এটাই বলছে যে, যেহেতু আপনার প্রেগনেন্সিতে প্লাজমার ভলিউমটা অনেক বেড়ে যায়, দ্যাটস ওয়াই দেখা যায় যে হিমো হিমো ডাইলুশন হয়। তো এই জন্য অনেক সময় 10 কিংবা 10-এর নিচে হলে তখন অ্যানিমিয়া বলবো। আগেরটাতে 11 বলা হচ্ছে, কিন্তু 10 হলেও অ্যানিমিয়া বলা যায় এই কারণে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া দেখা যায় মারা ঠিক মতো খায় না, আয়রনের রিকোয়ারমেন্ট বেড়ে যায় প্রেগনেন্সিতে। তারপর অনেক সময় ব্লাড লস হয়, তারপর পরপর বাচ্চা নেই, এগুলোর জন্য দেখা গেল যে অ্যানিমিয়া ডেভেলপ করে। তারপরে যদি ফলিক অ্যাসিডের পরিমাণ, তো প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিডের ডিমান্ড বেড়ে গেছে, কিন্তু আপনি কনসিভ করা থেকে শুরু করে প্রেগনেন্সি শুরু, সেকেন্ড ট্রাইমিস্টার, থার্ড ট্রাইমিস্টার হয়ে গেছে, তারপর আপনি ফলিক অ্যাসিড খান না, তো সেক্ষেত্রে তো অ্যানিমিয়া দেখা দিবেই। আর সবচেয়ে বড় হচ্ছে পুর নিউট্রিশন, এই যে একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে অনেক খাই কিন্তু ঠিকভাবে অ্যাবজর্ব হচ্ছে না, আমরা ওটা একটু নিচে গিয়ে দেখবো। তারপর অনেক মা আছে ভেজিটেরিয়ান, ননভেজ খায় না, ননভেজ না খাইলে তো বডির যে ক্যালোরি ডিমান্ডটা ফুলফিল হয় না, তো অ্যানিমিয়া দেখা যায়। ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া, এটা সবচেয়ে কমন প্রেগনেন্সিতে, কারণ এটা তো আর প্যাথোলজিক্যাল কন্ডিশন না। ফিজিওলজিক্যাল হচ্ছে ওই যে আপনার প্লাজমার পরিমাণ অনেক বেড়ে গেল হঠাৎ করে, যার ফলে অ্যানিমিয়া দেখা দিচ্ছে। আর হেরিডিটি, মার যদি কোনো সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, ব্লাড বর্ন কোনো ডিজিজ থাকে সেক্ষেত্রে দেখা যায়। তারপর মায়ের যদি ইনফেকশন থাকে, লম্বা সময় ধরে ক্রনিক ইনফেকশন থাকে, তারপর কিডনি ডিজিজ থাকে যদি, তাহলে অ্যানিমিয়া দেখা দেয়। তারপর অটো ইমিউন ডিজিজ যদি থাকে, হেমোলাইটিক অ্যানিমিয়া, অটো, তারপর অটো ইমিউনো হেমোলাইসিস, এমন কোন ডিজিজ আছে যে মার ব্লাড
সেল ভাঙতেই থাকে। আরবিসি শরীরে অটোমেটিক্যালি ব্রেকডাউন হয়ে যায়। তো আরবিসি ব্রেকডাউন হলে কি হলো, ওটা তো আর হিমোগ্লোবিন হিসেবে কাউন্ট হয় না, তখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় আর অ্যানিমিয়া ডেভেলপ করে। হেল্প সিনড্রোম আমরা পরে একটু পড়বো। আপনার হেল্প সিনড্রোম হচ্ছে অনেক বেশি যখন ব্লাড প্রেশার বেড়ে যায়, তখন হেমোলাইটিক এনজাইম যেটা, এটা ব্রেকডাউন করে এবং মায়ের অ্যানিমিয়া ডেভেলপ করে। তারপরে অ্যাপ্লাস্টিক দেখা যায় না, বই আসলে এগুলো সবই ছিল, বোন মেরু ফেলার জন্য হয়। প্যারাসাইটিক ইনফেস্টেশন, এখন আসলে বাংলাদেশি প্যারাসাইটিক ইনফেস্টেশনের জন্য খুব একটা দেখা যায় না যে খালি পায়ে হাঁটাহাঁটি করে হুকওয়ার্ম হয়েছে, হয়ে মার অ্যানিমিয়া হয়েছে, এটা খুব কম। তবে আপনার ম্যালেরিয়া কিন্তু হতে পারে। ম্যালেরিয়া ইন এন্ডেমিক এরিয়া, পাহাড়ি অঞ্চলে যদি ম্যালেরিয়া হয় তো সেক্ষেত্রে অ্যানিমিয়া হয়। আর অনেক ব্লাড লস হয়ে গেছে মার, আপনার প্লাসেন্টা প্রিভিয়া থেকে লং টাইম ধরে হচ্ছে, বা ইপিএস এর জন্য হতে পারে, কিংবা থ্রেটেন্ড অ্যাবর্শন ছিল, এটার জন্য হতে পারে। আর ডেলিভারি পর্ব যদি পোস্টপার্টাম হেমোরেজে অনেক বেশি ব্লিডিং হয়, তাহলে পরবর্তীতে এই মায়ের অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। এবার কোন জিনিসগুলা আপনার আয়রন যে বারবার নিচ্ছেন এটার অ্যাবজর্পশন বাড়াবে, এটা আমরা জানি, ভিটামিন সি। চার্জ শেষ হয়ে গেছে, একটু হোল্ড করেন। ব্রাইটনেস বাড়াই দিন, অন্ধকার দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে যে জিনিসগুলো হচ্ছে আয়রন খাওয়ার পর, নট অনলি ফর পেশেন্ট, আমাদের নিজেদের জন্য। যখন, তারা কি আমাকে দেখতে পাচ্ছেন? দেখা যায় যখন আমরা নিজেরাও আয়রন জাতীয় ট্যাবলেট খাবো বা আয়রন খাবার খাবো, এটার সঙ্গে ভিটামিন সি জাতীয় খাবার খাবেন। ভিটামিন সি জাতীয় খাবার খেলে কি হয়, আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। ডক্টররা বলে যে আপনি যখনই খাবেন, বেস্ট হচ্ছে খাওয়ার পর একটা সিউইড কিংবা লেবু খেয়ে ফেলা। তো মাকে এটা বলতে হবে যে আপনি যখন, যেহেতু আয়রন ট্যাবলেট এখন খাচ্ছেন, আপনার শরীরে আয়রনের ডিমান্ড বেড়ে গেছে, তাহলে আপনাকে বেশি বেশি ভিটামিন সি জাতীয় খাবার কিংবা ভিটামিন সি ট্যাবলেট খেতে হবে। সাথে সাথে যদি নন ভেজিটেরিয়ান হয়, তাহলে মিট খাওয়ার জন্য বলতে হবে, সাইট্রিক অ্যাসিড টক জাতীয় খাবার যেসব, সুগার, অ্যামাইনো অ্যাসিড এবং লো ফসফরাস ডায়েট। ফসফরাস ডায়েট যদি বেশি হয় তাহলে আপনার আয়রন অ্যাবজর্পশন ঠিকঠাক ভাবে হয় না, ম্যাল অ্যাবজর্পশন হয়। তাহলে এখন অ্যাবজর্পশন হইতে দেয় না কোন জিনিসগুলা, হইতে দেয় কি বললাম, ভিটামিন সি এবং টক জাতীয় জিনিস, তারপরে মিট, সুগার, অ্যামাইনো অ্যাসিড, লো ফসফরাস ডায়েট। এখন হইতে দেয় না হচ্ছে আপনার ট্যানিন একটা। ট্যানিন হচ্ছে যে আপনার ক্যাফেইন জাতীয় যেগুলা। আচ্ছা, আপনার অ্যাবজর্পশন ঠিকঠাক ভাবে হতে দেয় না, সেটা হচ্ছে ক্যাফেইন জাতীয় যেসব, ট্যানিন চায়ে যেটা থাকে, চা কফিতে। তো এই জন্য কিন্তু প্রেগনেন্সিতে চা কফি যাদের অভ্যাস আছে ছেড়ে ফেলাই ভালো বা কমায় আনতে হয়। তারপর এই হাই ফসফরাস ডায়েট, যেগুলোতে অনেক বেশি ফসফরাস থাকে, যেমন ব্রেড, সিরিয়ালস, মিল্ক, তারপর ফাইটিক অ্যাসিড মানে সিরিয়াল জাতীয়, গম, তারপরে সিরিয়াল আর কি যেগুলো আমরা খাই, এই ধরনের খাবারগুলো আয়রন অ্যাবজর্পশন কমায় দেয়। তো যখন কোনো মায়ের অ্যানিমিয়া ডেভেলপ করে কেমন হয়, সবারই যেরকম হয়, ক্লান্ত লাগে অনেক বেশি, তারপর ফ্যাকাশে লাগে মাকে দেখতে। ও শিট। আচ্ছা, আই এম সরি, ক্লাসে বারবার। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো না? ওকে।
ক্লিনিক্যাল ফিচারে হচ্ছে নর্মালি অ্যানিমিয়াতে যা দেখা যায় যে কারো যখন অ্যানিমিয়া ডেভেলপ করে ক্লান্ত লাগে, হিস্ট্রি দেয় যে ক্লান্ত লাগে, তারপর বুক ধড়ফড় করে, তারপর সিঁড়ি বা কোনো কিছু বয়ে উঠলে একটুতে অনেক বেশি ক্লান্তি বোধ করে। এছাড়া আর কি হতে পারে, মাথা ঘুরবে and খাবারের রুচি থাকবে না। আর সবচেয়ে বড় হচ্ছে আপনি মাকে দেখেই বুঝবেন যে মা ফ্যাকাশে। আর আমরা তো অ্যানিমিয়া চেক করবোই প্রত্যেকটা, মা যখন প্রত্যেক চেক আপে আসবে তখন তো সিবিসি করাই হবে। হিমোগ্লোবিন কিন্তু প্রত্যেক ট্রাইমেস্টারে দেখতে হয়। এই জন্য ইনভেস্টিগেশনে কি করা হয়? আচ্ছা, এখানে অ্যাডভাইস চলে আসছে। আচ্ছা, সিবিসি করা হয় একটা, করলে হিমোগ্লোবিন কম থাকবে, এমসিবি এমসিএইচ এগুলো কম থাকে। পেরিফেরাল ব্লাড ফিল্ম যদি করেন তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক আরবিসি দেখা যাবে, আরবিসি গুলো আপনার চিকন চিকন হয়, সংখ্যায়ও কম থাকে এবং চিকন চিকন দেখা যায়। তারপরে অ্যানিসাইটোসিস এবং পয়কিলোসাইটোসিস, তারপর বায়োকেমিক্যাল ফাইন্ডিংস করলে আয়রন ফেরিটিনিন এগুলো সব কম থাকবে, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে, টিআইবিসি বেড়ে যায়। বোন মেরো করলে মেগালোব্লাস্ট অ্যানিমিয়া দেখা যায়। ট্রিটমেন্ট অফ আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া নরমালি কি করতে হয়, ব্যালেন্স ডায়েট খাবার দিতে হয়। মাকে বলা হয় বেশি বেশি প্রোটিন, আয়রন এবং ভিটামিন জাতীয় খাবার খাবেন। এবং কি কারণে প্রবলেম হচ্ছে, আন্ডারলাইন কজ। এখন হচ্ছে খাবার কম খাওয়ার জন্য কি মার এই সমস্যা হচ্ছে, নাকি মার টুইন প্রেগনেন্সির জন্য এরকম হচ্ছে, অথবা ওনার কোনো ডিজিজ আছে কিনা বা ব্লিডিং হচ্ছে কিনা, যে কারণে ওনার অ্যানিমিয়াটা হচ্ছে, কারণটা খুঁজে বের করে সেটার ম্যানেজমেন্ট করতে হবে। এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। আর স্পেসিফিক হচ্ছে ওরালি আয়রন থেরাপি দিতে হবে, ফেরাস সালফেট যেটা 200 মিলিগ্রাম থেকে 1 গ্রাম ডেইলি দেওয়া হয় আর কি। এটা মায়ের ওজন অনুযায়ী, শরীরের ডিমান্ড অনুযায়ী, তারপরে সিরাম আয়রন ফেরিটিনিন লেভেল অনুযায়ী আর কি দিতে হয়। মেনটেনেন্স ডোজ যেটা, সেটা হচ্ছে 200 থেকে 400 দেওয়া যায় 100 দিনের জন্য। আর যদি খুব বেশি খারাপ অবস্থা হয়ে যায় যে এখন আর ওরালি খাওয়ায় অবস্থা ঠিক করা যাচ্ছে না, তখন ইনজেক্টেবলে আমরা যাই, তখন ওই যে আইভি আয়রন ডেক্সট্রন দেওয়া হয়, অনেক সময় আইএম দেওয়া হয়, আয়রন সরবিটল, ব্লাড ট্রান্সফিউশন দিতে হয়। আর আয়রন কন্টিনিউ করতে হবে 100 দিন পর্যন্ত। ওরাল যেটা, ওরাল আয়রন আপনার 100 দিন পর্যন্ত খাবে সিভিয়ার কেসে। পাশাপাশি আইভি আয়রন ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন হতে পারে। আর ফলেট ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি হয় তাহলে ফলিক অ্যাসিড খাওয়াইতে হবে। আর এটা ডেলিভারির পরও 4 সপ্তাহ খাওয়াতে হবে, যাতে ওই যে পোস্টপার্টামের যে ব্লিডিং হবে এটার কারণে যেন অ্যানিমিয়া ডেভেলপ না করে। তাতেও যদি রেসপন্স না করে তাহলে ভিটামিন বি12 দিতে হবে, আর অ্যাসকর্বিক অ্যাসিড, মানে এই দুটো একটা আপনার অ্যাবজর্পশন বাড়ানোর জন্য। এবার হচ্ছে অ্যানিমিয়ার কি কিভাবে প্রিভেনশন করা যায়। প্রথমে অ্যানিমিয়ার প্রিভেনশন করার একমাত্র উপায় হচ্ছে অ্যান্টিনেটাল চেকআপ। মা যখন অ্যান্টিনেটাল চেকআপে আসবে তখনই আপনি দেখতেছেন যে মার হিমোগ্লোবিন কম আছে কিনা, তাহলে ওটা নিয়ে কাজ করলাম কি কারণে। সেকেন্ডলি হচ্ছে মাকে ফ্যামিলি প্ল্যানিং এর যে বার্থ স্পেসিংটা দিতে হবে, যে অ্যাটলিস্ট 2 বছর যেন গ্যাপ দেওয়া হয়। কারণ একবার কনসেপ্ট করার পর পরবর্তীতে কনসেপশন করার জন্য মার বডি রেডি হইতে ফিজিক্যালি আর কি, ফিজিওলজিক্যাল যে চেঞ্জ গুলো হয় 2 বছর সময় লাগে। তো এই জন্য আর কি আমাদের কাউন্সিলিং করতে হবে যে অ্যাটলিস্ট 2 বছর পর যেন বাচ্চা নেই। কারণ পরপর বাচ্চা নিলে আপনার বডি দেখা গেল যে প্রিপেয়ার হয় নাই, তার আগে কনসিভ করলে তো অ্যানিমিয়া ডেভেলপ করে। তারপরে সাপ্লিমেন্ট দিতে হয়, আয়রন ফলিক অ্যাসিড এগুলো খাইতে হবে, ফেরাস সালফেট। অনেক মা আছে কিছু ওষুধই খেতে চায় না, কারণ কি অ্যাবর্শন হয়ে যেতে পারে কিংবা তার কোনো ভয় কাজ করে, দেখা গেলো আয়রন ট্যাবলেটও খাইতে চায় না। তারপর ডায়েটারি অ্যাডভাইস যেটা, সেটা দিতে হবে যে আয়রন প্রোটিন জাতীয় ব্যালেন্স ডায়েট খেতে হবে, যেগুলোতে আয়রন আছে খেতে হবে। আর যদি নন ভেজ হয় তাহলে লিভার মিট এগ এগুলো খাবে, গ্রিন ভেজিটেবল পি বিনস, এন্ড এগুলোর সাথে ভিটামিন সি খেতেই হবে। আর আন্ডারলাইন কজ যেটা, সেটা ট্রিটমেন্ট করতে হবে। আর্লি ডিটেকশন অফ অ্যানিমিয়া এন্ড প্রপার ম্যানেজমেন্ট। অ্যানিমিয়া প্রিভেনশনের অন্যতম উপায় হচ্ছে যে শুরুতে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং সেই অনুযায়ী স্টেপ নেন তাহলে ম্যানেজ হয়ে যায়। এবার কমপ্লিকেশন কি হয় মায়ের ক্ষেত্রে, মায়ের এক্লাম্পসিয়া ডেভেলপ করে হার্ট ফেলার হয়, আর বারবার ইনফেকশন। যাদের শরীরে আসলে হিমোগ্লোবিন কম থাকে তাদের ইনফেকশন হওয়ার চান্স বেশি। আর প্রি এক্লাম্পসিয়া হয়, হার্ট ফেলার তো অবশ্যই হবে, কারণ হার্টে তো অনেক বেশি প্রেসার পড়ে। বডিতে দেখা গেল কি আপনার ডিমান্ড বেশি ব্লাডের, কিন্তু হার্ট সাপ্লাই বেশি দিতে পারে না, তো তখন হার্ট কি করে ওভার অ্যাক্টিভ হয়ে হার্ট ফেলার ডেভেলপ করে। লেবার টাইমে এই মায়েদের কি হয়, পোস্টপার্টাম হেমোরেজ। আপনাদের যদি মনে থাকে আর কি, তখন কিন্তু আমরা পড়ছিলাম যে পিপিএস এর অন্যতম একটা কারণ হচ্ছে মার যদি অ্যানিমিয়া থাকে, যে মার অ্যানিমিয়া থাকে তার পরবর্তীতে পিপিএস ডেভেলপ করে। ইউটেরাইন ইনেশিয়া, ইউটেরাসের আসলে কার্যক্ষমতা কমে যায়। ইউটেরাইন ইনেশিয়া নিয়ে আমরা অনেকবার বলেছি।
কার্ডিয়াক ফেলিউর হতে পারে, শকে যেতে পারে। দেখা গেলো যে সামান্য ব্লিডিং হয়েছে, কিন্তু মার শরীরের কাছে এটা হাইপোভলিমিক শক হয়ে গেছে, হওয়ার পর মা শকে গেছে। মানে আমরা হিসাব করলে দেখতেছি 500-600 ml বা 1 লিটার ব্লাড গেছে। এটা তো খুব কমন, সিজারিয়ান সেকশনে যায়। তো এই 1 লিটার ব্লাড যাওয়ার ফলে কি হয়েছে, মা শকে গেছে, কারণ উনি তো অ্যানিমিক, এন্ড দ্যাটস ওয়াই এটা অনেক একটা হিউজ ভলিউম লস হয়ে গেছে শরীরে। আর পিপিএনএম এর সময় কি হতে পারে যে আপনার ইনফেকশনের চান্স বাড়ে, সাব ইনভলিউশন হয়, ইউটেরাস সহজে আগের জায়গায় ফিরে যায় না, মা ঠিকঠাক ভাবে বাচ্চাকে ব্রেস্ট ফিড করাতে পারে না, তারপর ভেনাস থ্রম্বোসিস হতে পারে, পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করে। আর বাচ্চার ক্ষেত্রে কি হবে, বাচ্চা অবশ্যই লো বার্থ ওয়েট হবে, কারণ কি সে তো ব্লাড না পাইলে অক্সিজেনও পাবে না, নিউট্রিশনও পাচ্ছে না। তারপর তার গ্রোথও কম হবে, অনেক সময় মারা যায়। সিভিয়ার লেভেলের অ্যানিমিক মা যদি হয়, যাদের 5-6 থাকে, সেক্ষেত্রে বাচ্চা মারা যেতে পারে। এরপর হচ্ছে প্রেগনেন্সিতে যে ডায়াবেটিস ডেভেলপ করে সেটাকে বলা হয় জিডিএম। জিডিএম থেকে আপনাদের এমসিকিউ বলেন, রিটেন বলেন বা হাইবাতে একটাই কথা, যে ফার্স্ট টাইম ডেভেলপ করছে নন ডায়াবেটিক পেশেন্ট এন্ড দিস এভার্স আফটার ডেলিভারি। মানে এই মায়ের আগে কখনোই ডায়াবেটিস ছিল না, কনসিভ করার পর ডায়াবেটিস দেখা দিছে এবং ডেলিভারি পর একদম সেরে গেছে। এটাই হচ্ছে জিডিএম। আচ্ছা, জিডিএম কেন হয়? প্রেগনেন্সিতে আপনার হাইপারগ্লাইসেমি হয়, মায়ের সুগার সবসময় একটু বেশি বেশি থাকে। সুগার বেশি বেশি থাকে কারণ আপনার প্লাসেন্টা থেকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন বেশি বেশি সিক্রেট হয়। আর একটা হচ্ছে যে হ্যাঁ, প্রজেস্টেরন আর ওই যে হিউম্যান প্লাসেন্টিয়াল ল্যাকটোজেন, আপনাদের শুরুতে যে একটা, এখানে টিটা বাদ গেছে, আমরা শুরুতে যে হরমোনের নাম পড়লাম যে প্রেগনেন্সির জন্য কোন কোন হরমোন গুলো দায়ী, ওইখানে কিন্তু আমরা পড়ছিলাম যে একটা প্রজেস্টেরন আর একটা হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন। এই দুটো হরমোন কি করে আপনার, হচ্ছে এগুলো হাইপোগ্লাইসেমিক এজেন্ট হিসেবে কাজ করে, অ্যান্টি হাইপোগ্লাইসেমিক হিসেবে। তো এরা শরীরে ইনসুলিন তৈরিতে বাধা দেয়। কারণ কি, আপনার একটা যখন ফিটাস ডেভেলপ করতেছে তখন বডির তো বেশি বেশি সুগার দরকার, খাবার বেশি বেশি দরকার বাচ্চার। তো এই জন্য এরা কি করে, ইনসুলিনকে বাধা দেয়। এই জন্য এগুলোকে ইনসুলিন অ্যান্টাগনিস্টিক বলা হয়। তো এরা হচ্ছে প্রজেস্টেরন আর হিউম্যান প্লাসেন্টাল ল্যাকটোজেন, এই দুটো হরমোন ইনসুলিনকে কাজ করতে দেয় না, এটা ভেবে যেন বাচ্চা ঠিক মতো ভাবে সুগার পায়। তো এই করতে গিয়ে দেখা গেল যে প্রেগনেন্সিতে সবসময় সুগার একটু বেশিই থাকে। তো এই বেশিটা যদি অনেক বেশি হয়ে যায় লং টাইম ধরে, তাহলে এটাকে জিডিএম বলে, তখন জিডিএম ডেভেলপ করবে। রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে মা ওবেস পার্সন, ওবেস পার্সনদের তো ডায়াবেটিস হয় বেশি, এন্ড প্রেগনেন্সিতে যদি অনেক বেশি ওয়েট গেইন করে, অনেক বেশি ওয়েট গেইন করলে কি হবে আপনার, ইনসুলিন মেইনলি আপনার উম, যে সুগারটা আছে এটাকে সেলে পাঠায় দেয়। তো ইনসুলিনকে যদি বাধা দেয়, তখন কি হবে, ইনসুলিন তো আর সেলে পাঠাইতে পারবে না সুগারকে, কারণ তখন সুগার কি ব্লাডে বেড়ে যাবে, তখন জিডিএম ডেভেলপ করবে। তারপর ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস মেলাইটাস, মা ফ্যামিলি হিস্ট্রি দিচ্ছে যে তার ফ্যামিলিতে অনেকেরই এরকম প্রেগনেন্সিতে জিডিএম ডেভেলপ করে, তো তারও হওয়ার চান্স থাকে। তারপর প্রিভিয়াস লার্জ ফর জেস্টেশনাল এজ নিউমেন, আগের বার হিস্ট্রি আছে যে অনেক বড় একটা হেলদি বেবি, অনেক ওয়েটের ডেভেলপ মানে ডেলিভারি হয়েছিল। তারপর পলিসিস্টিক ওভারি সিনড্রোম যদি কারো থাকে, সেই মায়েদের আর কি জিডিএম ডেভেলপ করে বেবিদের। ডায়াগনোসিস করতে হবে কিভাবে, নরমালি আপনার লাস্ট ট্রাইমেস্টার দিকে এসে জিডিএম ডেভেলপ করে, জিডিএমও কিন্তু লাস্ট ট্রাইমেস্টারে। আবার হচ্ছে এক্লাম্পসিয়া, প্রি এক্লাম্পসিয়াও সেম। তাহলে 24 থেকে 28 সপ্তাহতে আমরা দেখবো ফার্স্ট হচ্ছে আপনার ওই যে ওজিডিটি টেস্ট যেটা, তো এখানে 1 আওয়ার ওরাল গ্লুকোজ চ্যালেঞ্জ টেস্ট বলা হয়। এখানে মাকে না খেয়ে রাখা যাবে না, কারণ যেহেতু উনি প্রেগনেন্ট মা, ফাস্টিং এ রাখলে কি হবে, বাচ্চা তো খাবার পাবে না। তো সেক্ষেত্রে না খায় রাখতে হয় না, সরাসরি মাকে 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দেওয়া হয়। 1 ঘন্টা আর কি রাখতে হয় অনেক সময়। তারপরে হচ্ছে 50 গ্রাম গ্লুকোজ খাওয়ায় 1 ঘন্টা না খেয়ে থেকে সুগার চেক করলেন। ব্লাড সুগার যদি 140-এর বেশি আসে, তাহলে আবার আরেকবার করতে হবে টেস্ট। আবার 1 ঘন্টা টেস্ট করে কি হবে, যে 3 ঘন্টার এবার ওজিডিটি করতে হবে। 3 ঘন্টাটা হচ্ছে আমরা যেটা করি, মানে আমরা হেলদি পার্সনরা কিংবা কনসিভ করার আগে নন প্রেগনেন্ট স্টেজে যেটা করি, এটা একটু আরেকবার বলি। যে স্ক্রিনিং করা হয় আপনার লাস্ট স্টেজে, লাস্ট ট্রাইমেস্টারের দিকে করা হয়। এখানে প্রথমে 1 আওয়ারেরটা করবেন, এখানে যে মাকে না খেয়ে থাকার কোনো দরকার নাই, সরাসরি 50 গ্রাম গ্লুকোজ খেয়ে টেস্ট করলো। করার পর যদি ব্লাড গ্লুকোজ বেশি আসে, 140 কিংবা তার চেয়ে বেশি আসে, তাহলে 3 ঘন্টাটা করতে হবে, যেটা ফাস্টিং এ একবার। এখানে 8 ঘন্টা ফাস্টিং এ থাকবে,
মা এই 8 ঘন্টার মধ্যে শুধু পানি খেতে পারবে, আর কোনো কিছু খেতে পারবে না। এবং নর্মাল কার্বোহাইড্রেট যেভাবে খায় উনি, এইভাবে করতে হবে। এমন না যে কিন্তু যে ওজিটিটি করবে এখন কার্বোহাইড্রেট ইনটেক বন্ধ করে দিবে, তাহলে কিন্তু ফলস রিপোর্ট আসবে। তো সেক্ষেত্রে 8 ঘন্টা না খেয়ে থাকবে, শুধু পানি খেতে পারবে। ফাস্টিং এ একবার সুগার চেক করবে, তারপরে 1 ঘন্টা পর একবার করবে, 2 ঘন্টা পর একবার, 3 ঘন্টা পর একবার। আচ্ছা, এইটা হচ্ছে 2বার, এই দুটাই মেইনলি আর কি জিডিএম এর স্ক্রিনিং। ম্যানেজমেন্ট কিভাবে, অ্যান্টিনেন্টালে খুব বেশি ভাবে সুপারভাইজ করতে হবে, কারণ আপনি যদি রেগুলার সুপারভাইজ করে দেখতে হবে যে সুগার লেভেল কেমন। অ্যান্ড ওর মাকে তো আপনি আমাদের নর্মাল নন প্রেগনেন্ট মায়েদের মতো বলতে পারবেন না যে আপনি ডায়েট মেনটেন করেন, অনেক বেশি এক্সারসাইজ করেন। যেহেতু মা অনেক বেশি আপনার ডায়েট মেনটেনও করতে পারে না, হেভি এক্সারসাইজ করতে পারে না, এর জন্য একটু কেয়ারফুলি ভাবে সুপারভিশনে রাখতে হয়। এখানে 20 সপ্তাহ থেকে এবং তারপরে 2 সপ্তাহ পর পরই মাকে অ্যান্টিনাটাল চেক আপে আসার জন্য বলা হয়। ডায়েট হচ্ছে অন্যান্য ডায়াবেটিক পেশেন্টদের মতো সেম হবে, কিন্তু পরিমাণে বেশি খাবে। এবং খাওয়ার আগে, খাওয়ার 2 ঘন্টা পর, মানে দিনে 6বার আর কি ব্লাড সুগার চেক করবে। হিমোগ্লোবিন HbA1c যেটা, সেটা করতে হবে। আমাদের টার্গেট থাকবে 5 থেকে 6 এর মধ্যে রাখা। অ্যাসেসমেন্ট অফ ফিটাল ওয়েলবিং ইনক্লুডিং অ্যানোমালি বাই আল্ট্রাসোনোগ্রাফি। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনার প্রেগনেন্ট মায়েদের কিন্তু বেবিদের ম্যাক্রোসিমিয়া ডেভেলপ করে, সাথে সাথে কনজেনিটাল অ্যানোমালি হওয়ার চান্স থাকে। তো আলট্রা করে দেখতে হবে যে বাচ্চারা আবার কোনো ধরনের কোন অ্যানোমালি ডেভেলপ করতেছে কিনা। কন্ট্রোল অফ ডায়াবেটিস mellitus, দেখা গেল যে এখানে একটা বিষয় আপনাদের এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে ডায়াবেটিস যদি হয় কোনো মায়ের, তাহলে ওরাল কেন দিব না। সব সময় দেখবেন আপনারা যে সব সময় যে মার হচ্ছে আপনার খাবার লাইফস্টাইল মেনটেন করে ডায়াবেটিস কন্ট্রোল হয়েছে, অলরাইট। কিন্তু খাবার লাইফস্টাইল কোনো কিছুতে ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, তখন ডিরেক্ট ইনসুলিন দেওয়া হয়। ওরাল কেন দেওয়া হয় না বলেন? কেউ বলতে পারবেন? ম্যাম, প্রশ্নটা কি আবার করবেন? প্রেগনেন্সিতে যদি কোনো মায়ের ডায়াবেটিস ডেভেলপ করে, মানে জিডিএম ডেভেলপ করছে, জিডিএম হয়েছে মায়ের, তো মাকে তো আপনি বললেন যে ঠিক আছে একটু খাবার দাবার কন্ট্রোল করে চলেন, তারপর ওয়েটটা মেনটেন করেন যতটুকু পারা যায়। এগুলো করেও দেখা গেল কোনোভাবেই ডায়াবেটিস মেনটেন হচ্ছে না, সুগার বেড়ে যাচ্ছে, তখন মাকে ইনসুলিন দেওয়া হয়। তো আমরা তো নর্মালি আগে ওরালি দেই, ওরালটা যদি কাজ করে তাহলে আর ইনসুলিনে যায় না, কিন্তু যখন ওরালটা দিয়েও কাজ হয় না তখন কিন্তু আমরা ইনসুলিনে যাই। এটা হচ্ছে নর্মাল আর কি আপনার ম্যানেজমেন্ট। কিন্তু প্রেগনেন্সিতে কেন সব সময় ইনসুলিন দেওয়া হয়, ইনজেক্টেবল দেওয়া হয়, ওরালি কেন দেওয়া হয় না? ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট কেন, মিটফর্মিন, বুফর্মিন, এসব কেন দেওয়া হয় না? কারণ ম্যাম, মেডিসিনটা ফিটাসে গিয়ে এফেক্ট করবে। এর জন্য ম্যাম ইনসুলিন মানে ভাবে জি আপনি ইন্ট্রামাসকুলারে দেওয়া হয়। ইন্টারমাসকুলার বলেন আর যেটাই বলেন, ব্যাপার যে ওরালি যখন খাবে, ওই যে বললাম আপনাদের যে টেরাটোজেনিক কিছু ড্রাগ আছে প্রেগনেন্সিতে, সাবকিউটেনিয়াসে দেওয়া হয়। হ্যাঁ সাবকিউটেনিয়াসে দেওয়া হয়। তো আপনার ওরালি মেডিসিন যদি মা ইনটেক করে, তাহলে এটা প্লাসেন্টা ক্রস করে বেবিকে গিয়েও হাইপোগ্লাইসেমিক করে দিবে। দ্যাটস ওয়াই ওরালি দেওয়া হয় না, শুধু ইনসুলিন দেওয়া হয় সাবকিউটেনিয়াসে। এটা কি হয়, মার গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করে, কিন্তু বেবিকে কোনো এফেক্ট ফেলে না। এটা একটু আপনারা ভালো করে মনে রাখবেন যে প্রেগনেন্সিতে সব সময় ইনজেক্টেবল দেওয়া হয়, ওরালটা কিন্তু কন্ট্রা ইন্ডিকেটেড। এটাই কারণ, যেটা প্লাসেন্টা ক্রস করে বেবিকে গিয়ে হাইপোগ্লাইসেমিক করে দেয় এই জন্য। অবস্টেট্রিক ম্যানেজমেন্ট হচ্ছে মার যদি আপনার ডায়াবেটিসটা মোটামুটি কন্ট্রোলে থাকে, তাহলে ইনসুলিন যাদের লাগে না আর কি, ইনসুলিন ছাড়া যে মার ডায়াবেটিস কন্ট্রোলে আছে, তো তাদের জন্য ওয়েট করতে হয় যে নর্মালি লেবার পেইন উঠুক তারপরে ডেলিভারি করা হবে। কিন্তু যে মায়ের ইনসুলিন ছাড়া কোনোভাবে ম্যানেজমেন্ট হয় না, প্লাস হচ্ছে বেবি অনেক বড় হয়ে গেছে অলরেডি, আলট্রাতে দেখা যাচ্ছে ম্যাক্রোসেমিয়া ডেভেলপ করছে, আর 38 সপ্তাহের মধ্যেই ম্যাক্রোসেমিয়া হয়েছে, তাহলে 40 সপ্তাহে কি অবস্থা হবে? তো এই ধরনের মা হলে ইলেকটিভ ডেলিভারি, যেটা ইন্ডাকশন, মানে নিজে নিজে আমরা ডেলিভারির জন্য অক্সিটোসিন দিয়ে তাকে ব্যথা তুলে ডেলিভারি করাইতে হবে, অথবা ব্যথা ওঠার পরে নর্মাল ডেলিভারি সম্ভব না, সিজার করাইতে হয় আর কি।
এখানে একটা বিষয় হচ্ছে যে যাদের ইনসুলিন লাগে না তাদের নর্মাল ডেলিভারি করানো সম্ভব, যাদের ইনসুলিন লাগে প্লাস হচ্ছে আপনার বেবির সাইজ অনেক বড় তাদের সিজার করাতে হবে। ফলো আপে কি রাখতে হবে, ফলো আপে কিন্তু মায়ের আবার পরবর্তীতেও এই ধরনের মায়ের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্স থাকে, এই জন্য মাকে ফলো আপে রাখতে হবে। এখানে এটাই বলছে যে 50% উইমেন জিডিএম পরবর্তীতে আবার ডায়াবেটিস ডেভেলপ করে 5 থেকে 20 বছরের মধ্যে। ডায়েট মডিফাই করতে হবে, ডায়েটটা কেমন হবে, কার্বোহাইড্রেটটা একটু কম করে খাবে, ডেইলি এক্সারসাইজ করতে হবে, প্রতিদিন হচ্ছে ব্লাড গ্লুকোজ 6 বার ফাস্টিং এবং 2 আওয়ার আফটারে গ্লুকোজ চেক করতে হবে, ইনসুলিন দিতে হবে সাবকিউটেনিয়াসে অ্যাবডোমিনাল এরিয়াতে, মনিটর করতে হবে যে ডেইলি ফিটাল কিক অ্যারাউন্ড। আচ্ছা, তার মনিটর করতে হবে কি ডেইলি ফিটাল কিকটা মাকে বলতে হবে যে কাউন্ট করতে হবে, এবং ফিটাল মুভমেন্ট কোনোভাবে যদি ডিক্রিজ করে তাহলে ইমিডিয়েটলি জানাইতে হবে। এছাড়া ব্লাড প্রেশার দেখতে হবে এবং ভেজেনাল এবং ইউরিনারি কোনো ইনফেকশন হচ্ছে কিনা, কারণ যে মা ডায়াবেটিক থাকে তার মা দেখা যায় যে ইউরিনের সঙ্গে সুগার যায়, এই ইউরিনের সঙ্গে ব্লাড সুগার গেলে তো ব্যাকটেরিয়ার জন্য সুগার খুব একটা পছন্দের খাবার, ইজিলি ব্যাকটেরিয়া এফেক্ট হয়, ইউটিআই ডেভেলপ করে। কমপ্লিকেশন হচ্ছে যে প্রিজেস্টেশনাল যেটা, সে হচ্ছে কনজেনিটাল হার্ট ডিফেক্ট হতে পারে বাচ্চাদের এবং নিউট্রাল টিউব ডিফেক্ট দেখা দেয়। জেস্টেশনালে এসে আবার কি হয়, মার পরবর্তীতে টাইপ 2 হতে পারে, বাচ্চার ওয়েট 4 কেজির বেশি হতে পারে, ফিটাল ম্যাক্রোসেমিয়া হতে পারে যেটা পরবর্তীতে শোল্ডার ডিস্টোসিয়া করে। জন্মের পরপরই কিন্তু বাচ্চা হাইপোগ্লাইসেমিক হয়ে যায়, এটা একটা সবচেয়ে অদ্ভুত বিষয়, যে যে মা ডায়াবেটিক থাকে তার বেবি কিন্তু বের হওয়ার সঙ্গে সঙ্গে হাইপোগ্লাইসেমিক হয়ে যায়, কারণ সে তো যে হাই সুগার ওয়ালা ব্লাড পাইছে এতদিন ধরে, বাইরে আসার পর তো আর ওইটা পায় না। এন্ড দ্যাটস ওয়াই যে মায়ের ডায়াবেটিস থাকে বেবিকে বের করার সঙ্গে সঙ্গে বেবির সুগার চেক করতে হয়, ইমিডিয়েটলি ব্রেস্ট ফিডিং করাতে হয়, যদি ব্রেস্ট ফিডিং না হয় তাহলে যে ফর্মুলা ফুড যেটা থাকে এক্সট্রা ফিডিং আমরা ওই সময়টা দেই। যদিও জন্মের পরপরই কলস্ট্রাম বা ব্রেস্ট মিল্ক খাওয়ানো উচিত, কিন্তু দেখা গেল যে মা তখন ওটিতে আছে, সিজার যদি করানো হয় দেখা যায় বেবি ডেলিভারি হওয়ার পর মাকে তো পোস্ট অপারেটরি দিতে আপনার 1-1.5 ঘন্টা লেগে যায় স্টিচ দিয়ে রেডি করার পর, তো এই সময়টাতে দেখা যায় বেবিকে এক্সট্রা ফিড দিতে হয়, নাহলে হাইপো হয়ে যায়, বেবি রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, জন্ডিস হয়। আর জন্মের আগে কি হতে পারে, হাইপারগ্লাইসেমিয়া হতে পারে, বাচ্চার সুগার বেড়ে যাবে অবভিয়াসলি, তারপরে আপনার অক্সিজেন ডিমান্ড বেড়ে যায়, অনেক বড় বাচ্চা হয় তার ডিমান্ডও বেড়ে যায়। আর মায়ের হচ্ছে প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করতে পারে, পলিহাইড্রোমিয়াস হয়, ফিটাল ডিস্ট্রেস হতে পারে, স্টিল বার্থ মৃত বাচ্চা প্রসব করতে পারে। এগুলো হলো কমপ্লিকেশন। এবার হচ্ছে হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে যে বিপি বেড়ে যায়, এটা হচ্ছে আপনার জিডিএম এর মতো, যে আগে ডায়াবেটিস ছিল না প্রেগনেন্সিতে এসে ডায়াবেটিস হয়েছে। হাইপারটেনসিভ ডিসঅর্ডার গুলো এরকম যে আগে মার হাইপারটেনশন ছিল না, কনসিভ করার পর মার বিপি বেড়ে গেছে, এই ধরনের কেস হচ্ছে আপনার জেস্টেশনাল হাইপারটেনশন একটা। এখানে প্রোটিনিউরিয়া থাকতেও পারে অথবা প্যাথোলজিক্যাল ইজিমা। প্রোটিনিউরিয়া উইদাউট প্রোটিনিউরিয়া মানে কি আপনার ইউরিনে প্রোটিনের পরিমাণ নাও বাড়তে পারে, অথবা প্যাথোলজিক্যাল ইডিমা যেটা ফেসে হয়, তারপরে হাত পায়ে হয় মার অনেক বেশি আর কি, ডিপ ইডিমা হয়ে যায়, এইটা নাও থাকতে পারে, শুধু প্রেসার বেশি। এটা একটা নর্মাল কেস, মানে এটা শুধু প্রেসার বেশি, আপনার ইউরিনে প্রোটিনও যায় না, ইডিমাও ডেভেলপ করে নাই। তারপরে যদি আপনার হাইপারটেনশনের সাথে প্রোটিন ইউরিয়া থাকে এবং অথবা থাকতেও পারে ইডিমা, নাও থাকতে পারে, তাহলে প্রি এক্লাম্পসিয়াতে তিনটা, একটু আমি আরেকবার রিকল করি। জেস্টেশনাল হাইপারটেনশনে শুধু বিপি বেশি থাকবে, প্রি এক্লাম্পসিয়াতে বিপি বেশি থাকবে, সাথে প্রোটিন ইউরিয়া থাকবে, এটার সাথে আপনার ইডিমা থাকতেও পারে নাও পারে। আর এটা হলো এক্লাম্পসিয়া, এক্লাম্পসিয়াতে হচ্ছে এই তিনটা কন্ডিশন, হাইপারটেনশন, প্রোটিন ইউরিয়া, ইডিমা, এই তিনটার সাথে যে মুহূর্তে কনভালশন শুরু হবে মায়ের, এবং কনভালশন হইতে হইতে একটা সময় কমাতে যেতেও পারে নাও যেতে পারে, তখন হচ্ছে এক্লাম্পসিয়া। এই চারটা বুঝছেন আপনারা? সরি, তিনটা। জি ম্যাম, বুঝতে পেরেছি। মানে একটাতে শুধু বিপি বাড়বে, আর একটাতে বিপির সাথে প্রোটিন ইউরিয়া থাকবে এবং ইজিমা থাকবে, আর একটাতে হচ্ছে বিপি বেশি থাকবে, প্রোটিন ইউরিয়া থাকবে, ইজিমার সাথে কনভালশন, এবং যখন অবস্থা খুব খারাপ হবে তখন কমাতে যেতে পারে। আর কিছু ক্রনিক হাইপারটেনশন আছে যেগুলো এসেনশিয়াল হাইপারটেনশন, রেনাল ডিজিজের জন্য হতে পারে, কোয়াড্রিক, এগুলো জাস্ট নাম দিছি আপনারা দেখে নেবেন, এগুলো আপনাদের লাগে না, পরীক্ষা আসলে পরে এই তিনটাই এমসিকিউ এর জন্য আর কি।
জেস্টেশনাল একটা, শুধু যদি জেস্টেশনাল হাইপারটেনশন থাকে তাহলে ভুলেও কিন্তু প্রোটিনিউরিয়া বা ইডিমা থাকলে মার্ক করবেন না। এই নামগুলো দেখে দেখে অপশন একটু সিলেক্ট করবেন। মাঝে আবার ঈদের লম্বা ছুটিতে যাবেন, আপনাদের তো এসেই পরীক্ষা না? জুনের শেষ সপ্তাহে পরীক্ষার ডেট কবে যেন দিছে? ম্যাম বলছে তো জুনের শেষ সপ্তাহে, এখনো এখনো ডেট দেন ডেট দেন না? না ম্যাম। জি। আচ্ছা, প্রি এক্লাম্পসিয়া তো বলে আসলাম, এটা হচ্ছে মাল্টি সিস্টেম ডিসঅর্ডার যেখানে প্রেসার বেশি থাকবে। প্রেসার কত বেশি থাকবে? 140 থেকে 140/90। এটার সাথে প্রোটিনিউরিয়া থাকবে, 20 সপ্তাহ পর দেখা দিবে। এবং এই যে মা হচ্ছে নর্মোটেনসিভ, একটু দেখেন আমি এই দুটো একটু হাইলাইট করে দিই। নর্মোটেনসিভ, নর্মোপ্রোটিনিউরেটিক, মানে এই মার আগে বিপি বেশি হচ্ছিল না, প্রোটিনের ইউরিনের সাথে প্রোটিনও যাইতো না। ডায়াবেটিসের মতোই কিন্তু সেম, যে মায়ের প্রেশারের কোনো হিস্ট্রি নাই, আবার এরকম হিস্ট্রিও নাই যে ওনার ইউরিনের সাথে প্রোটিন যায়, কিছুই ছিল না। কিন্তু কনসিভ করার পর দেখা গেল 20 সপ্তাহের পরে মার এই সমস্যাগুলো দেখা দিছে, তখন এটাকে আমরা প্রি এক্লাম্পসিয়া বলবো। প্রি এক্লাম্পসিয়ার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হচ্ছে আপনার চারটা, মেইনলি তিনটা, যে হাইপারটেনশন, ইডিমিয়া আর প্রোটিনুরিয়া। আদার্স এর মধ্যে যেটা থাকবে হেডেক, তারপর চোখে ব্লাড দেখবে, নশিয়া, ভমিটিং, ইউরিন আউটপুট কমে যাবে, সোয়েলিং থাকে এবং হঠাৎ করে ওয়েট গেইন করবে। কারণ কি, ওই যে আপনার ইডিমা ডেভেলপ করছে, করার জন্য ওয়েট বেড়ে গেছে। এখন ব্লাড প্রেশার যদি 140 থাকে সাথে অন্যান্য বৈশিষ্ট্য, তাহলে প্রি এক্লাম্পসিয়া। আর 160 যদি ব্লাড প্রেশার থাকে সাথে, তাহলে সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া বলবো। 140 হলে শুধু প্রি এক্লাম্পসিয়া, আর 160 হলে সিভিয়ার প্রি এক্লাম্পসিয়া। এরকম হলে কিন্তু আপনার ইমিডিয়েট অ্যান্টি হাইপারটেনসিভ লাগবে 160-এর বেশি হলে। রিস্ক ফ্যাক্টর কি, যারা প্রাইমি মা থাকে, ফার্স্ট টাইম কনসিভ করে, এই মাদের হওয়ার চান্স বেড়ে যায়। আর যদি কোনো ডিজিজ থাকে, মার দুইটা বেবি হচ্ছে একসঙ্গে, মাল্টিপল প্রেগনেন্সি, তারপরে পলিহাইড্রোমিয়াল যদি থাকে, আগে থেকেই মা হাইপারটেনসিভ, মার ডায়াবেটিস আছে, এরকম হলে এই মায়েদের আর কি এক্লাম্পসিয়া ডেভেলপ করার চান্স বেড়ে যায়। কনসার্নিং সাইন কি, কখন আর কি আপনার কাছে এই জিনিসটা আপনার হেডেক হবে, মাকে যখন এনসি চেক আপে আসবে তখন এটা বলতে হবে। যে আপনার যদি অনেক মাথা ব্যথা হয়, যে সিভিয়ার, অনেক তীব্র এবং অনেক লম্বা সময় ধরে মাথা ব্যথা যদি থাকে, চোখে যদি ঝাপসা দেখে, এবং ইপিগেস্টিক যে পেইনটা শুরু হয়, অনেক বেশি পেইন শুরু হলে, তখন তাকে ইমিডিয়েট কিন্তু মাকে হসপিটালে আসতে বলতে হবে। কারণ এগুলো হচ্ছে আপনার প্রি এক্লাম্পসিয়ার কনসার্নিং সাইন। ম্যানেজমেন্ট কি হবে? ম্যানেজমেন্ট হচ্ছে যে, যে টার্ম বেবি যত দিনেরই হোক, 10 সপ্তাহ হোক, 20 সপ্তাহ হোক, নর্মালি তো 20 সপ্তাহের পরেই আপনার প্রি এক্লাম্পসিয়া ডেভেলপ করে। এখন 22 সপ্তাহ হোক কি 30 সপ্তাহ হোক, যত সপ্তাহ হোক, মায়ের জীবন বাঁচানোর জন্য ইমিডিয়েট এমার্জেন্সি ওটি করতে হবে যদি সিরিয়াস কন্ডিশনে আসে। আর যদি এমন হয় যে বেবি মানে সেটেল আছে, মার প্রেশারটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিয়ে মাকে ম্যানেজ করা যাচ্ছে, তাহলে থাকবে আর কি। নর্মালি এরকম থাকে না, কারণ খিচুড়ি নিয়ে তো মা আসে, অনেক বেশি খিচুড়ি, মাথা ব্যথা এগুলো নিয়ে আসে, সাথে খিচুড়ি শুরু হয়ে যায় পরবর্তীতে। তো এই জন্য ইমিডিয়েটলি ওটি করতে হয়। তাছাড়া যেহেতু বিপি বেশি, এই জন্য বিপি কমানোর জন্য অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে। স্ট্রোক প্রোফাইলাক্সিস, পেশেন্ট যেন স্ট্রোক না করে, এটার জন্য যেসব আর কি আপনার ব্লাড থিনারি ড্রাগ আছে এগুলো দিতে হবে। সিজার প্রোফাইলাক্সিস এর জন্য ম্যাগনেসিয়াম সালফেট। এই যে প্রিএক্লাম্পসিয়াতে তো সিজার নাই, যেই মুহূর্ত থেকে আমাদের পরীক্ষা ছিল, আমরা যখন বিপিএসসি দিছিলাম, যে প্রিএক্লাম্পসিয়া কখন এক্লাম্পসিয়াতে কনভার্ট করবে, নিচের অনেকগুলো অপশন ছিল, এর মাঝে একটা ছিল সিজার। মানে কখন প্রিএক্লাম্পসিয়ার সাথে কোন বৈশিষ্ট্যটা যোগ হলে আমরা সেটাকে এক্লাম্পসিয়া বলবো, সেটা হচ্ছে সিজার। তো যেন সিজার না হয় এই জন্য আমরা ম্যাগনেসিয়াম সালফেট দিব। এটার ডোজ আমি নিচে আলোচনা করছি, একটু পরে গিয়ে দেখি আর কি। তারপরে মনিটর ফর সাইন অফ ম্যাগনেসিয়াম টক্সিসিটি, এই যে ম্যাগনেসিয়াম সালফেট দিচ্ছেন, তো মায়ের আবার ম্যাগনেসিয়াম টক্সিসিটি ডেভেলপ করছে কিনা, ইউরিন আউটপুট কমে যাচ্ছে কিনা, তারপরে মুভমেন্ট কমে যাচ্ছে কিনা, আমরা একটু ডিটেলস আছে আর কি। তখন আবার ম্যাগনেসিয়াম সালফেট অফ করে দিতে হবে, তখন ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে। ক্যালসিয়াম গ্লুকোনেট হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম সালফেটের অ্যান্টিডোট। আচ্ছা, এটা একটু সামারাইজ করি। ম্যানেজমেন্টে তাহলে কি আপনার ইমার্জেন্সি ভাবে ওটি করতে হবে, তারপরে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে, স্ট্রোক যেন না হয় সেটা দেখতে হবে, তারপরে সিজার যেন না হয় এই জন্য ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে। ম্যাগনেসিয়াম সালফেটের আপনার টক্সিসিটি ডেভেলপ করতেছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে। যদি টক্সিসিটি ডেভেলপ করে তাহলে ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হবে, এটা একটু জেনে রাখবেন।
যে সিজার প্রিকশনের জন্য আমরা কি করি, ম্যাগনেসিয়াম সালফেট দেই। ম্যাগনেসিয়াম সালফেট যদি টক্সিসিটি ডেভেলপ করে তাহলে ক্যালসিয়াম গ্লোকুলিন দিতে হবে। আর মার যদি অক্সিজেন লাগে তাহলে অক্সিজেন দিতে হবে। এবং মাকে কি কি শিখাই দিতে হবে দেখেন, যে ম্যাগনেসিয়াম লেভেলটা রেগুলারলি মনিটর আর কি টেস্ট করতে হবে এবং মনিটরে রাখতে হবে। ফিটাল ঠিক মতো কিক দিচ্ছে কিনা, বাচ্চার তো ফিটাল ডিস্ট্রেস হতে পারে বা বাচ্চা ভিতরে মারা যেতে পারে। এই জন্য ফিটাল মুভমেন্টে ডেইলি কাউন্ট করতে হবে, বিপি দেখতে হবে, ভ্যাজাইনাল ব্লিডিং হচ্ছে কিনা। কারণ এই ধরনের কেসে দেখা গেল যে প্রেশার বেড়ে যায় না, প্লাসেন্টা অ্যাবরপ্শন হয়ে যায়, একদম সেপারেট হয়ে যায় আর কি। তারপরে মার কোনো অনেক বেশি মাথা ব্যথা, তারপরে ভীষণ চেঞ্জ সিজার এরকম দেখা দিচ্ছে কিনা। ডায়েটের লাইফস্টাইল হচ্ছে ব্যালেন্স ডায়েট খাবে এবং হাইড্রেট থাকতে হবে মাকে, এবং লবণ কম খাইতে হবে, এক্সট্রা লবণ খাওয়া বাদ দিতে হবে, কারণ সল্ট কি করে হাইপারটেনশনের চান্স বেড়ে দেয়। আর একটা হচ্ছে কমপ্লিকেশন কি ডেভেলপ করতে পারে মায়ের ক্ষেত্রে, আপনার প্রোগ্রেশন টু এক্লাম্পসিয়া। যে মায়ের কিন্তু প্রি এক্লাম্পসিয়া আছে তার এক্লাম্পসিয়া হওয়ার চান্স 99%। এটা একটা কমপ্লিকেশন। তারপরে হেল্প সিনড্রোম হতে পারে, যেটা সিভিয়ার আর কি ফর্ম অফ প্রিএক্লাম্পসিয়া ইন ডাউন অফ রেড ব্লাড সেল। যেটা আমি বললাম যে লিভার এনজাইমটা বেড়ে যায়, অ্যাবডোমিনাল পেইন হয় রাইট সাইডে আর কি, এখানে লিভারকে অ্যাটাক করে। এই জন্য হেল্প সিনড্রোম ডেভেলপ করতে পারে, ইসকেমিক স্ট্রোক হতে পারে প্রেশার বেড়ে যাওয়ার জন্য, আর ডিআইসি ডেভেলপ করতে পারে। বাচ্চার ক্ষেত্রে প্লাসেন্টাল অ্যাব্রপশন হবে। প্লাসেন্টা যদি আলাদা হয়ে যায় বাচ্চার কি হবে, ডিস্ট্রেস শুরু হবে, মারা যাবে। তারপরে বার্থ অ্যাসপাইসিয়া ডেভেলপ করবে, ব্লিডিং হবে, তারপর গ্রোথ ঠিক মতো হবে না, প্রিটার্ম বেবি হবে এবং ফিটাল ডেমিনিস মারা যায় আর কি। এবার আমরা দেখবো হচ্ছে আপনাদের এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়ার প্রি এক্লাম্পসিয়ার সাথে যেই মুহূর্তে সিজার অ্যাড হলো ওটাকে আমরা এক্লাম্পসিয়া বলবো। এক্লাম্পসিয়া যখন সিভিয়ার লেভেলে যাবে পেশেন্ট কমায় চলে যাবে। অনেক সময় এসে হিস্ট্রি দিবে কি যে মা প্রেগনেন্ট, হয়তো বা আমরা ধরে নিলাম কত 30 সপ্তাহের প্রেগনেন্ট। পেশেন্ট পার্টি এসে হিস্ট্রি দিবে যে মায়ের প্রেশার বেশি ছিল, প্রেশারের ওষুধ খাই, কিংবা লাস্ট টাইম হয়তো বা ডক্টর বলছে বা বাই হাওয়ার কি আপনাকে হিস্ট্রি দিবে যে হাইপারটেনসিভ মা, এবং চোখ মুখে এরকম ফুলে গেছে, ইডিমা তো থাকবেই, সাথে কি খিঁচুনি হইতে হইতে মা অজ্ঞান হয়ে গেছে। এটা হচ্ছে সিভিয়ার লেভেলের হিস্ট্রি দিতে পারে আর কি। তো যখন প্রে-এক্লাম্পসিয়ার সাথে কনভার্সন থাকে এবং কমা থাকতেও পারে নাও থাকতে পারে, এই কন্ডিশনটা হলেই আমরা বলবো এক্লাম্পসিয়া। এক্লাম্পসিয়ার ম্যানেজমেন্ট কি ইমিডিয়েটলি আর কি এবিসিডি যেটা আছে আমাদের রিসাসিটেশন করতে হবে, অক্সিজেন দিতে হবে, মাউথ গ্যাগ দিতে হবে, কারণ মার তো যে খিঁচুনি হয় টাং বাইট যেন না হয়। আইসোলেট, আমরা তো সিজারের পেশেন্টের যেসব ম্যানেজমেন্ট আর কি, আলাদা রুমে রাখতে হবে যেন বেশি সাউন্ড না হয়, লাইট না থাকে, লেফট লেটারের পজিশনে রাখতে হবে। লেফট লেটারে রাখলে হচ্ছে বাচ্চার জন্য ভালো, বাচ্চা অক্সিজেন পাবে প্রপার ওয়েতে, প্লাস হচ্ছে মায়ের সিক্রেশনটা এক সাইড দিয়ে বের হয়ে আসবে। তারপর হোয়াইট বোর্ড আইভি ক্যানুলা দিতে হবে। আইভি ক্যানুলা দিলে কি হবে, আপনার আইভি ফ্লুইড দিতে পারবো, আমাকে ব্যালেন্স মেনটেন করে দিতে পারবো, কারণ মা তো এই অবস্থায় মুখে খাবার খেতে পারবে না। তারপর অ্যান্টিবায়োটিকের দরকার হলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, ক্যাথেটার করতে হবে যাতে ইনটেক আউটপুট মেনটেন করা যায়। আর ইমিডিয়েটলি কি ম্যানেজমেন্ট করতে হবে, ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে অ্যান্টি কনভালসেন্ট থেরাপি হিসেবে। এছাড়া অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে, যেমন লেবিটানল, হাইড্রালাজিন, নিফেডেপিন, ক্রুসিমাইড দিতে হবে যদি পালমোনারি ইডিমা ডেভেলপ করে, লাংয়ে যদি পানি জমে যায় তাহলে তো মার শ্বাসকষ্ট হবে। আর কি কি কমপ্লিকেশন ডেভেলপ করছে, এআরএফ, এএলভিএফ বা সিভিডি, যেই কমপ্লিকেশন ডেভেলপ করুক সেটা ট্রিটমেন্ট করতে হবে। অবস্টেট্রিক ম্যানেজমেন্ট হচ্ছে ইমিডিয়েট টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এখানে আসলে আর দেখার কোনো চান্সই নাই যে কত সপ্তাহ বাকি, কনভালশন খিঁচুনি নিয়ে আসছে মা, তাহলে ইমিডিয়েট টার্মিনেট করতে হবে প্রেগনেন্সি। তারপরে এটা হচ্ছে কোন মেথডে আপনি প্রেগনেন্সিটা টার্মিনেট করবেন, মার বেবিটাকে অ্যাবর্ট করাবেন, এটা হচ্ছে বাচ্চার বয়স কত, মায়ের কি অবস্থা এবং লেবার উঠছে কিনা, ব্যথা উঠছে কিনা। ব্যথা যদি ওঠে তারা নর্মাল ডেলিভারির মাধ্যমে আর কি টার্মিনেট করলেন। 25 সপ্তাহ বা 30 সপ্তাহের মাকেও কিন্তু টার্মিনেট করা যায়, এভাবে করলেন। কিন্তু যদি না ওঠে তাহলে কি লেবার অনসেট করতে হবে। ফলো আপে রাখতে হবে যে রেগুলার ভাইটাল চেক করতে হবে, ভাইটালস গুলো করতে হবে, তারপর হাইপারটেনশন দেখতে হবে, তারপর প্রোটিন যাচ্ছে কিনা ইউরিন দিয়ে। এবং যদি এমন হয় যে মার যেখানে আছে পেরিফেরিতে আছে, এখানে ম্যানেজমেন্ট সম্ভব না, তাহলে টারশিয়ারি লেভেলে যেখানে পাঠাতে হবে, যেখানে দিলে আর কি বেটার ম্যানেজমেন্ট হবে সেখানে রেফার করতে হবে। ডেলিভারির পর মাকে অবজারভেশনে রাখতে হবে, কারণ আফটার ডেলিভারিও এই মায়ের খিঁচুনি হতে পারে। তারপরে ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে। যে লাস্ট যে কনভার্সন হয়েছে সেটা 24 ঘন্টা পর্যন্ত, এটা নিয়ে আমি নিচে আর একটু ডিটেলসে বলবো, এই জন্য আসলে এখানে শর্টকাটে লেখা আছে। তারপর ব্লাড প্রেশার দেখতে হবে, ইউরিন আউটপুট দেখতে হবে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, এবং মাকে ঘুম পাড়ায় রাখতে হবে আর কি। কমপ্লিকেশন হচ্ছে মায়ের তো শ্বাসকষ্ট হবে,
নিউমোনিয়া হতে পারে, আরডিএস হতে পারে, হার্ট ফেলিয়ার হতে পারে, রেনাল ফেলিয়ার, যত আছে আর কি। এক্লাম্পসিয়া তো খুবই একটা বাজে কেস। এটা হচ্ছে বডি সব সিস্টেমকে এফেক্ট করে। আর বাচ্চার ক্ষেত্রে কি হয়, বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা মারা যায়। সিভিয়ার যদি এক্লাম্পসিয়া হয় বাচ্চা মারা যায়। অথবা গ্রোথ রিটার্ডেশন হয়। গ্রোথ রিটার্ডেশন হলে কি হবে, লো বার্থ ওয়েট বেবি হবে, বার্থ অ্যাসপাইসিয়া হয়, প্রিমেচিওর বেবি হয়। আমরা কিভাবে এক্লাম্পসিয়া প্রিভেন্ট করতে পারি? প্রি এক্লাম্পসিয়া থেকে এক্লাম্পসিয়াতে যেতে দিব না, তাহলে তো প্রিভেনশন হয়ে যাবে। এখন প্রি এক্লাম্পসিয়ার যদি প্রপার ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু এক্লাম্পসিয়া ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। মা যখন এএনসি চেকআপে আসছে, তখন যদি বিপি চেক করে দেখা যায় মা হাইপারটেনসিভ, তখন থেকে ম্যানেজমেন্ট করতে হবে। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিতে হবে, অ্যাডভাইস দিতে হবে যেন সল্ট ইনটেক না করে, স্ট্রেস কমায়। টাইমলি টার্মিনেশন অফ প্রেগনেন্সি। আপনার হচ্ছে দেখা গেলো যে এত বেশি বিপি বেড়ে গেছে, খিঁচুনি নাই কিন্তু প্রি এক্লাম্পসিয়াতে আছে মা, কিন্তু অনেক বেশি প্রেসার বেশি, অনেক বেশি ইডিমা ডেভেলপ করছে, এবং আপনার হেডেক লেগে আছে, ব্লার ভিশন, এরকম হলে তাহলে প্রেগনেন্সিটা টার্মিনেট করে ফেলতে হবে। এই ধরনের কেস করলে পরবর্তীতে আপনার এক্লাম্পসিয়াতে যাবে না। আচ্ছা, তারপর এডুকেট সিডেশন দিতে হয়, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। আর এক্লাম্পসিয়ার পরবর্তীতে মাকে বেশিরভাগ সময় আর কি ঘুমায় রাখতে হয়, কারণ মার তো অনেক বেশি সাইকোসিস ডেভেলপ করে আর কি মায়েদের। এখন এখানে ওই যে আপনাদের যে চ্যাডউইক সাইন, গোডেল সাইন, এগুলো বাংলায় একটু দেওয়া আছে, আপনাদের যদি সুবিধা হয় তাহলে এখান থেকে দেখে নিতে পারেন। তারপর যে প্রেগনেন্সি যে সাইন গুলো কিছু নোট করা ছিল, তো আমি এখানে অ্যাড করে দিছি যে আপনাদের ভাইবার জন্য এগুলো পরবর্তীতে কাজে লাগবে। এই যে টেরাটোজেনিক ড্রাগ আর কি, যে ড্রাগ গুলা প্লাসেন্টা ক্রস করে, দেওয়া হয়েছে। আচ্ছা, ম্যাগনেসিয়াম সালফেটের যে ডোজটা, হ্যাঁ, এটা কিন্তু যেটা এতক্ষণ ধরে বলছিলাম, ম্যাগনেসিয়াম সালফেটের আপনার লোডিং ডোজ হচ্ছে 10 গ্রাম। 10 গ্রামের মধ্যে 4 গ্রাম, 1 গ্রাম সমান আপনার 2 ml। তো 4 গ্রামে 8 ml থাকলো, 8 ml এর সঙ্গে 12 ml ডিস্টিল ওয়াটার মিলাই 20 ml করা হয়, করার পর 20 মিনিট ধরে দেওয়া হয় আইভিতে। এটা হচ্ছে লোডিং ডোজ, শুরুতে দিলেন। তাহলে আপনার 4 গ্রাম গেল, বাকি যে 6 গ্রাম করে থাকলো, 3 গ্রাম 3 গ্রাম করে সঙ্গে সঙ্গে 2 বার টোকে দিয়ে দিতে হবে। একটু বুঝেন আরেকবার, যে ফার্স্টে হচ্ছে লোডিং ডোজ, শুরুতে যে আমরা দিব, খিচুড়ি নিয়ে মা আসছে সঙ্গে সঙ্গে এই অবস্থা যখন আমরা পাইছি 10 গ্রাম, 4 গ্রাম দিব আইভিতে। 4 গ্রামের সঙ্গে 12 ml ডিস্টিল ওয়াটার মিলায়ে 20 ml করে আইভিতে দিলাম। বাকি যে 6 গ্রাম থাকলো, এই 6 গ্রাম হচ্ছে 3 3 করে 2 বার টোকে দিয়ে দিতে হবে। এবার হচ্ছে মেনটেনেন্স ডোজ, যেটা মেনটেনেন্স ডোজ হচ্ছে 5 গ্রাম করে দিতে হবে 4 ঘন্টা পর পর। আপনি যেই মুহূর্তে লোডিং ডোজ দিলেন, ধরেন লোডিং ডোজ দিয়েছেন সকাল 10টায়, তাহলে 4 ঘন্টা পর কখন হবে, দুপুর 2টায়। দুপুর 2টায় যে কোনো একটা বাটুকে দিলেন, তারপরে দুপুর 2টার পর আবার সন্ধ্যা 6টায় আসতেছে, অন্য আরেক বাটুকে দিতে হবে। এভাবে অল্টার করে চলতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত চলবে? লাস্ট খিচুনি যখন হয়েছে তখন থেকে 24 ঘন্টা। ধরে নিলাম এরকম হয়তো বা মাকে খিচুনির মেডিসিন দিচ্ছেন 2 দিন নিতে হয়েছে, দেওয়ার পর হয়তো বা আজকে রাত 10টায় লাস্ট খিচুনি ছিল, তাহলে আজকে রাত 10টায় লাস্ট খিচুনি থাকলে এখন থেকে আগামীকালকে রাত 10টা পর্যন্ত চলতেই থাকবে। আগামীকাল রাত 10টার মাঝে যদি আবার খিচুনি হয়, তাহলে আবার মেইনটেনেন্স ডোজ চলতেই থাকবে। এই যে এখানে বলছে দেখেন, যে লাস্ট সিজার যদি রাত 9টায় থাকে, পরের দিন 9টা পর্যন্ত যদি কোনো সিজার না থাকে, তাহলে এই 9টা পর্যন্ত আপনার মেইনটেনেন্স ডোজ চালাইতে হবে, 24 ঘন্টা পর্যন্ত চালাই যেতে হবে। আর ম্যাগনেসিয়াম টক্সিসিটি ডেভেলপ করবে কখন? যদি হাত রিফ্লেক্স কম থাকে। প্যাটেলার রিফ্লেক্স হচ্ছে হাত পা দেখা গেল যে ঠিক মতো ভাবে একদম খুব লেথার্জিক হয়ে আছে মা, আপনি হ্যামার দিচ্ছেন কিংবা স্টিমুলেট করতেছেন, তারপর মুভ করতেছেন না, রেসপিরেশন রেট ঠিক আছে কিনা। কারণ আপনার ম্যাগনেসিয়াম সালফেট রেসপিরেটরি সিস্টেমকে কিছুটা ডাউন করে দেয়, ইউরিন আউটপুট কমে গেছে কিনা এগুলো দেখতে হবে। যদি এই তিনটার প্রবলেম থাকে, যেমন আপনার প্যাটেলার রিফ্লেক্স ঠিক মতো নেই, রেসপিরেটরি রেট কমে গেছে, ইউরিন আউটপুট কমে গেছে, এই অবস্থায় তাহলে দেওয়া যাবে না। এটা এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের এমসিকিউ এর জন্য। এই তিনটা আমি একটু রেমার্ক করে দিলাম, হ্যাঁ, যে ম্যাম বলেন ম্যাম আবার বলবেন একটু? কোনটা, এই যে টক্সিসিটি মানে এই এখন যেটা বলতেছি এটা নাকি পুরোটা ম্যাগনেসিয়াম সালফেট? রিনি, আমি আপনার কথা বুঝতে পারি নাই।
এখন যে তিনটা পয়েন্ট আর কি বলছি, টক্সিসিটি, ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটি সিমটম এগুলা নাকি পুরো ডোজ সহ? না ম্যাম, এখন যেটা বলছেন ওইটার কথা আচ্ছা বলতেছি। আচ্ছা, ঠিক আছে। ম্যাগনেসিয়াম সালফেটে যে বললাম যে আমরা সিজার যদি না হয়, কিংবা আমরা দুইটা কারণে ম্যাগনেসিয়াম সালফেট দিব। প্রিভেনশনের জন্য, মা হচ্ছে প্রি এক্লাম্পসিয়ার মা, খিঁচুনি যেন না হয় এই জন্য ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া যেতে পারে। আরেকটা দেওয়া যেতে পারে, অলরেডি খিঁচুনি আমরা পাইছি, আমরা এক্লাম্পটিক মাকে পাইছি, মা খিঁচুনি নিয়ে আসছে, তখনও ম্যাগনেসিয়াম সালফেট দিতে হবে। এখন ম্যাগনেসিয়াম সালফেট দেওয়ার আগে তিনটা জিনিস আপনাকে দেখে নিতে হবে আগে, যে ইউরিন আউটপুট কেমন, মার শ্বাস প্রশ্বাসের রেট কেমন, এবং হাত পায়ের রিফ্লেক্স আছে কিনা। দেখা গেলো হাত পায়ের রিফ্লেক্স ঠিকঠাক মতো আছে, শ্বাস প্রশ্বাসও স্বাভাবিক আছে, ইউরিন আউটপুটও স্বাভাবিক আছে, তাহলে ম্যাগনেসিয়াম সালফেট দিলাম। এখন ম্যাগনেসিয়াম সালফেট চলতে চলতে দেখা গেলো যে রিফ্লেক্স কমে আসতেছে, কিংবা রেসপিরেশন রেট কমে যাচ্ছে, অথবা ইউরিন আউটপুট কমে যাচ্ছে, এগুলো হচ্ছে তার মানে কি ম্যাগনেসিয়াম সালফেটের টক্সিসিটি ডেভেলপ করতেছে, শরীরে ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ ওভারডোজ হয়ে যাচ্ছে। তখন এটা বন্ধ করে দিতে হবে এবং অ্যান্টিডোট হিসেবে ক্যালসিয়াম গ্লোবুলিন দিতে হবে। আমরা অ্যান্টিডোট দিই না অনেক ড্রাগের, যে কোনো ড্রাগ যদি দিলাম, দেওয়ার পর দেখা গেল যে টক্সিসিটি ডেভেলপ করছে, অনেক বেশি হয়ে গেছে, তখন ওটার অ্যান্টিডোট হিসেবে ক্যালসিয়াম গ্লুকোনেট দিতে হয়। এই হলো আপনাদের আজকের ক্লাসের। কারো কোনো কিছু বুঝতে সমস্যা থাকলে বলেন। বুঝতে পেরেছি ম্যাম। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করি। ভালো করে পড়াশোনা করেন। রিনি, আপনার বাসা কি সিলেটে? জি ম্যাম, সিলেটে। আচ্ছা, ঠিক আছে। সরি। সবাই ভালো করে পড়াশোনা করেন। আর আমি যেগুলো ক্লাস নিয়েছি, আমি আজকে কিন্তু আপনাদের সঙ্গে এটা শেয়ার করব না, কারণ আমার পিডিএফ এ আরেকটু কাজ করতে হবে, আর আপনাদের জন্য যে কোশ্চেন তৈরি করি এটা করা হয় নাই। সো আমি কালকে দিয়ে দিব, অথবা পরশু আমার পিডিএফটা শেয়ার করে দিব, যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে। কোশ্চেন গুলো অ্যাড করে দিব। আমি যে আগের ক্লাসে আপনাদের কোশ্চেন গুলো অ্যাড করে দিতাম, আপনারা দেখতেন বা প্র্যাকটিস করতেন ওগুলা? জি ম্যাম, করেছি। আচ্ছা, তাহলে আমি এটা একটু কোশ্চেন গুলো অ্যাড করতে পারি নাই, এগুলো কোশ্চেনের অ্যাড করে তারপরে আপনাদের সঙ্গে পিডিএফটা শেয়ার করবো। আর ভালো করে পড়েন, সামনে আসলে সময় নাই, এটাও যেমন ঠিক, আবার 1 মাস হচ্ছে যথেষ্ট সময় আছে। আর বিবিএসসি যেহেতু এক্সাক্ট ডেট দেয় না, দেখা গেলো ডেট একটু হয়তো বা আগে পিছিয়ে হতে পারে। তো আপনারা পড়তে থাকেন। সবাইকে বেস্ট অফ লাক, আশা করি সবাই আর কি দোয়া করি। নার্সিং অফিসার হয়ে চলে আসবেন আর কি, আপনাদের সঙ্গে দেখা হবে অবশ্যই। ফিয়ামানিল্লাহ। কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবেন। আমি যে ক্লাসগুলো নিয়েছি আর কি মিডওয়াইফারির উপরে, নিওনেটালজির, এগুলোর উপর কোনো প্রবলেম থাকলে আমার তো মেইল অ্যাড্রেস দেওয়া আছে, আমাকে কাইন্ডলি মেইল করে জানাবেন, অথবা আপনাদের গ্রুপে মেসেজ দিলেও হবে। কোনো ইস্যু যদি থাকে, বা আমার কোনো লেকচারে যদি কোথাও ভুল মনে হয়, বা কোনো কারেকশন খুঁজে পান, তাহলে আমাকে জানাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম। আদাব ম্যাম।